ভার্সিটির চত্বরে কালকের বিয়ে করা অনাকাঙ্ক্ষিত স্বামীকে দেখে আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে যায় নীলা। এটা কি হচ্ছে তার সাথে? সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তবে দেখছে? তার সামনে দিয়ে প্রিন্সিপালের রুমে ঢোকে একটি তাগড়া যুবক। নীলা মনে মনে ভাবছে, উনি কি এই ভার্সিটিতে পড়েছেন? তাহলে এতদিন আমি ওনাকে এই ভার্সিটিতে দেখলাম না কেন? নীলার এইসব ভাবনার মাঝেই কনুই দিয়ে গুঁতা মারে তারই বেস্ট ফ্রেন্ড সিদ্ধার্থ সিনথিয়া, আর বলে, কিরে নিশি, কি এত ভাবছিস? তাড়াতাড়ি চল, না হলে মাহির স্যারের ক্লাস মিস হয়ে যাবে। বলতে বলতে নীলাকে টানতে টানতে নিয়ে যায় ক্লাসে। ক্লাসের সামনে আসতেই সিনথিয়া বলে, মে আই কাম ইন স্যার? তাদের দেখে রাগান্বিত দৃষ্টিতে এগিয়ে আসে প্রফেসর মাহির। তাদের সামনে এসেই ঝাড়ি মেরে বলে মাহির স্যার, এই, তোমরা কখনো ভালো হবে না? লেট করে আসা কি তোমাদের প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে? সিনথিয়া মাথা নিচু করে বলে, সরি স্যার, আর লেট হবে না। এটা তো তোমাদের প্রতিদিনের ডায়লগ। তাড়াতাড়ি নিজেদের সিটে গিয়ে বসো। রাগে দাঁতে দাঁত চেপে বলে প্রফেসর মাহির। এরপর দ্রুত গতিতে ফিরে যায় নির্দিষ্ট জায়গায়। নীলা এখনো তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। সিনথিয়া কোনো রকম টানতে টানতে নীলাকে নিয়ে বসে নিজেদের সিটে। কোনো রকম 2টা ক্লাস করে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে নীলা। নীলাকে বেরিয়ে আসতে দেখে সিনথিয়াও ছুটে যায় তার পিছু। নাম নীলা, পুরো নাম নিশিতা আফরিন নীলা। পরিবারের ছোট মেয়ে। বাবার নাম সুজয় শিকদার, মায়ের নাম তনয়া শিকদার, বড় ভাইয়ের নাম কাব্য শিকদার কায়েফ, বড় চাচার নাম সঞ্জয় শিকদার, চাচির নাম আচিয়া শিকদার। বড় চাচার 2 সন্তান, বড় ছেলের নাম ইমন শিকদার আর ছোট মেয়ের নাম মানিশিয়া মোনা। ক্লাসরুম থেকে বেরিয়ে ভার্সিটির বিশাল পেছনে বটগাছের নিচে বসে পড়ে নীলা। একে একে ভাবতে থাকে কালকের ঘটে যাওয়া ঘটনা। সকাল 9টা বাজে ঘুম ভাঙে নীলার। সিঁড়ি বেয়ে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে যেতেই বাড়ি ভর্তি মানুষ চোখে পড়ে। আজ ছুটির দিন বিধায় বাড়িতে এসেছে নীলা, না হয় সে হোস্টেলেই থাকে। সকাল সকাল এত মানুষের আনাগোনা, কিছুই বোধগম্য হচ্ছে না নীলার। নীলাকে ডাইনিং টেবিলে আসতে দেখে এগিয়ে আসলেন নীলার বাবা সুজয় শিকদার। নীলা বাবাকে এগিয়ে এসে এভাবে কাচুমাচু করতে দেখে বলে, বাবা, তুমি কি কিছু বলবে? সুজয় শিকদার কিছুটা ইতস্ত ভঙ্গিতে বললেন, মারে, তোর এই বাবার উপরে ভরসা আছে তো? বাবা এত কথা পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো কি বলবে। সুজয় শিকদারের কথায় চটজলদি জবাব দেয় নীলা। এবার সুজয় শিকদার চোখটা বন্ধ করেই একদমে বলতে থাকলে, মা, আমার বন্ধু তোকে এক দেখায় পছন্দ করেছে তার ছেলের জন্য। তারা চাই আজকেই কাবিন করে রাখতে। তাই তারা আজকে আসছে তোকে তাদের বাড়ির পুত্রবধূ বানানোর জন্য। কালকে রাতেই ফোন করে জানিয়েছেন তারা। তাই তোকে বলার সময় পাইনি। বলতে বলতে কিছুটা থামলেন সুজয় শিকদার। এরপর আবারও বলতে শুরু করলেন, তারা অনেক রিকোয়েস্ট করেছিল, তাই আমি তাদেরকে বলেছি আসার জন্য। এখন তুই গিয়ে রেডি হয়ে নে মা। কথা শেষ করে সুজয় শিকদার তাকালেন নীলার দিকে। নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুজয় শিকদারের দিকে। নীলা পুনরায় খাবার খেতে খেতে শুধালো, তুমি চাও আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করি? তুমি আমার সম্মতি না নিয়ে আমার বিয়ে ঠিক করে নিলে? ঠিক আছে, আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচ্ছি। বলেই খাবারটা শেষ করে নিজের রুমে ফিরে গেল নীলা। নীলার কথা কেন জানি বিশ্বাস হলো না সুজয় শিকদারের। তিনি চিন্তিত ভঙ্গিতে বসে পড়লেন সোফায়। কারণ তার এই ঘাড় তেরা মেয়ে মুখে বলে একটা, কাজে করে দেখায় আরেকটা। প্রায় 11টার দিকে রুমে এলো মোনা। মোনা ঘরে ঢুকে বলতে লাগে, কি ভাগ্য আমার নিশি, নিজে বিয়ে না করে নিজের 2 মাসের ছোট বোনকে বিয়ের জন্য তৈরি করতে এসেছি। বাহ বাহ, তুই কিন্তু একদম রাগ উঠাবি না মোনা। নীলার কথায় ফিক করে হাসতে শুরু করে মোনা।
মোনা নিজের হাসি থামিয়ে বলেন, ওলে বাবালে, আমার নিশি দেখে আমার সাথে রাগ করছে। মোনা কি বলবি দ্রুত বলে বিদায় হ। আমার ঠেকা পড়েছে আমার বিশাল রুম রেখে তোর রুমে আসা। আমাকে তো ছোট মা বলল তোকে তোর বিয়ের লেহেঙ্গাটা দিয়ে যায়, আর তাই আসলাম। এনে ধর তোর লেহেঙ্গা, বলে নীলার হাতে লেহেঙ্গাটা ধরিয়ে দিয়ে কক্ষ থেকে প্রস্থান করে মোনা। এরপর প্রায় আধা ঘন্টা পর নীলার কক্ষে পুনরায় প্রবেশ করে মোনা। নীলার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলে, হি হি, তোকে সাজুগুজু করাতে এসেছি। মা আমাকে বলল তোকে ভালোভাবে সাজিয়ে দেই। নীলাও ভদ্র মেয়ের মতন বসেছে, চুপচাপ সেজে নিল নীলা। নীলার সাজগোজ শেষ হতেই মুনার নিচ থেকে শুনতে পেল বরপক্ষ চলে এসেছে। তাই সে নীলার দিকে ফিরে বলে, মাশাল্লাহ, কি মিষ্টি লাগছে তোকে আমার বেবিটা। এখানে কিছুক্ষণ একা একা বসে থাক, আমি দুলাভাইকে দেখেই চলে আসব। এই কথা বলে রুম থেকে বেরিয়ে যায় মোনা। মোনার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসে নীলা। হবু বরপক্ষের সাথে কুশলাদি বিনিময় করে মোনা নীলার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। নীলার রুমের ভেতরে ঢুকে নীলাকে না দেখতে পেয়ে ওয়াশরুম চেক করে মোনা। না, নীলা তো ওয়াশরুমেও নেই। তাহলে কোথায় যেতে পারে নীলা? মোনা আবারও নীলাকে ডাকতে শুরু করে, নিশি, এই নিশি। ডাকতে ডাকতে ব্যালকনিতে চলে যায় মোনা। ব্যালকনিতে গিয়ে বিস্ময়ে মুখ হা হয়ে যায় মোনার। দোতলা বিশিষ্ট বাড়িটি 2 তলার বারান্দা থেকে ঝুলছে একটি শাড়ি। নীলার রুমটি একদম বাড়ির পেছনের দিকে। এটারই সুযোগ নিয়েছে নীলা। বারান্দার রেলিংয়ে শাড়ি বাঁধা রয়েছে। হয়তো নীলা শাড়ি বেয়ে নিচে নেমে পালিয়ে গিয়েছে বিয়ে থেকে। এটা দেখে সশব্দে চিৎকার করে ওঠে মোনা। নিশিতা! বিশাল রাস্তার উপরে একটি রেড রঙের গাড়ি থামানো আছে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে 3 জন যুবক। একজনের পরনে গোল্ডেন শেরওয়ানি আর 2জন ফর্মাল কোট অ্যান্ড প্যান্ট পরা। তাদের মধ্য থেকে একজন যুবক বলে ওঠে, এই গাড়িটার আবার কি হলো? এদিকে মা একের পর এক কল দিয়েই যাচ্ছে। আর্যের কথায় দ্বিতীয় যুবকটি বলে, এক কাজ কর আর্য, তুই আর জিহাদ খুঁজে দেখ কোনো গাড়ি পাস কিনা। ততক্ষণে আমি কাউকে কল দিয়ে বলে দিচ্ছি আমাদের গাড়িটা এখান থেকে নিয়ে যেতে। নাম সাইফান, পুরো নাম সাইফান আদ্রাসান চৌধুরী। বাবার নাম পাভেল চৌধুরী, মায়ের নাম কোহিনূর চৌধুরী, ভাইয়ের নাম আর্য চৌধুরী, আর বোনের নাম পিহু আক্তার পৃথা। সাইফানের ছোট চাচার নাম জাবেদ চৌধুরী, চাচির নাম ইয়াসমিন চৌধুরী। তাদের 2 সন্তান, বড় ছেলের নাম জিহাদ চৌধুরী, মায়ের নাম ইশরাত জাহান জেরিন। সাইফানের কথা শুনে তারা দুজন একটু দূরে দাঁড়িয়ে যায় গাড়ির খোঁজ করতে। এই সুযোগে সাইফান গাড়িতে ওঠে, তাদের সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। যাওয়ার সময় অবশ্য জিহাদের ওয়ালেটটা বের করে রাস্তায় ফেলে যায়। সাইফানের যাওয়ার দিকে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে জিহাদ আর্যকে বলে, ভাই, এটা কি হলো? সাইফান ভাই আমাদের এভাবে বলদ বানালো। আরে ভাই, তুমি আগে আম্মুকে কল দাও, সাইফান ভাই বিয়ে থেকে পালিয়ে গেছে। আর্যর বলা কথা শুনে জিহাদ শুধালো, কিভাবে কল দিব? আমার আর তোমার ফোন তো সাইফান ভাইয়ের গাড়ির ভেতরে। আর্য হতাশ কণ্ঠে বলে ওঠে, আমরা যেন ভালোভাবে বাসায় যেতে পারি, তাই সাইফান ভাইয়া ওয়ালেটটা ফেলে গেছে। আর্য কিছুক্ষণ এদিকে সেদিকে তাকিয়ে একটা রিক্সা দেখতে পেল। আর্য রিক্সার কাছে গিয়ে রিক্সাওয়ালা মামাকে বলে, মামা যাবেন? জি মামা, যাবো। আর্য উঠে বসে রিক্সাতে। জিহাদকে ইশারা দিতেই সেও এসে বসে রিক্সাতে। রিক্সা চলতে শুরু করে। মুনার চিৎকারে নীলার কক্ষে ছুটে আসে সুজয় শিকদার, তনয় শিকদার, সঞ্জয় শিকদার, আসিয়া শিকদার আর ইমন। কাব্য বাবার মুখ থেকে নীলার বিয়ের কথা শুনে সেই যে বাড়ি থেকে বের হয়েছিল সবে মাত্রই বাড়িতে প্রবেশ করেছে। মোনার চিৎকার শুনে সেও এসেছে নীলার রুমে। রুমে এসে নীলার রুমে নীলাকে দেখতে না পেয়ে পাগল প্রায় বাড়ির প্রত্যেকটি সদস্য। নিচে বরপক্ষের মানুষজন বসে আছে।
লোকজন যদি জানতে পারে মন্ত্রী সুজয় শিকদারের মেয়ে বিয়ে থেকে পালিয়ে গেছে, তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। তার এত বছরের তিলে তিলে গড়ে তোলা সম্মান এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। সুজয় শিকদার বললেন, আমি জানতাম এই ঘাড়তাড়া মেয়ে আমার কোনো কথাই শুনবে না। কাব্য রাগ দেখিয়ে বলে উঠল, জানতেই যখন, তখন বিয়ে দিতে গেলে কেন? আমার বোনের যদি কিছু হয়ে যায় না। আহ, চুপ করো কাব্য। ইমনের কথায় কাব্য কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। কাব্যর রাগ বেশি, তবে বড়দের সাথে বেয়াদবের মতো কথা বলার মানুষ সে নয়। নীলার বিয়ের কথা শুনে মাথা কিছুটা গরম হয়ে গিয়েছিল তার। তবে যখন শুনেছে নীলার বিয়ে তার বন্ধুর সাথে হবে, তখন সে বাড়িতে ফিরে এসেছে। কিন্তু বাড়ি ফিরে এমন একটা ঘটনা দেখতে হবে সে কোশ্চিন কালেও ভাবেনি। কিছু একটা মাথায় আসতেই পকেট থেকে ফোনটা বের করে কল লাগায় কাব্য। কল রিসিভ হতেই ঝাঁঝালো কণ্ঠে কাব্য বলে, আমার বোন বিয়ে থেকে পালিয়েছে, হয়তো এখনো বেশি দূরে যেতে পারেনি। তোরা এক্ষুনি নীলাকে খুঁজে বাড়িতে নিয়ে আয়। খবরদার আমার বোনের গায়ে যেন একটা টোকাও না পড়ে। আর হ্যাঁ, যদি নীলার সাথে অন্য ছেলে বা অন্য কেউ থাকে, তাহলে তাকেও সাথে করে নিয়ে আসবি। তাদের সাথে কোনো প্রকার মারামারি করবি না। তাদের বুঝিয়ে বাড়িতে নিয়ে আসবি। তাদের গায়ে হাত লাগাবি না। একদমে কথাগুলো বলে শান্ত হলো সে। সবাই অবাক নয়নে তাকিয়ে আছে তার দিকে। একটা ভাই তার বোনকে কতটা ভালোবাসলে এমন একটা মুহূর্তে নিজের বোনের পক্ষ নিতে পারে, এটাই হয়তো ভাই বোনের ভালোবাসা। হন্তদন্ত হয়ে শিকদার বাড়িতে প্রবেশ করলো আর্য আর জিহাদ। ড্রয়িং রুমে বসেছিলেন চৌধুরী বাড়ির সকল সদস্যরা। তাদের এত চিন্তিত হয়ে বাড়িতে ভেতরে আসতে দেখে তাদের দিকে এগিয়ে গেলেন কোহিনূর চৌধুরী। কোহিনূর চৌধুরী তাদের উদ্দেশ্যে বলেন, কিরে, তোরা এত চিন্তিত কেন? আর সাইফান কোথায়? মায়ের করা প্রশ্নে আর্য শুধালো, কেলেঙ্কারি হয়ে গেছে মা, সাইফান ভাই বিয়ে থেকে পালিয়ে গেছে। আর্যের কথায় যেন পুরো ড্রয়িং রুম বিস্ফোরণ ঘটল। ড্রয়িং রুমের সোফায় মুখোমুখি হয়ে বসে আছেন সুজয় শিকদার আর পাভেল চৌধুরী। সুজয় শিকদার পাভেল চৌধুরীকে বললেন, আসলে বন্ধু, আমার তোর সাথে কিছু কথা বলার ছিল। আমারও তোর সাথে কিছু বলার আছে। পাভেল চৌধুরীর কথায় সুজয় শিকদার শুধালেন, তাহলে তুই আগে বল। না, তুই আগে বল। না, আগে তুই বল। পাভেল শিকদার ইতস্থ করে বললেন, আসলে বন্ধু, আমার ছেলে বিয়ে থেকে পালিয়ে গেছে। পাভেল চৌধুরী ভেবেছেন সুজয় শিকদার তার কথায় রাগ প্রকাশ করবেন, কিন্তু সুজয় শিকদার তাকে ভুল প্রমাণিত করে বলে উঠলেন, বন্ধু, তুই আমাকে বড় বাঁচালি রে। সুজয় শিকদারের কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন চৌধুরী বাড়ির সবাই। পাভেল চৌধুরী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সুজয় শিকদার পুনরায় প্রশ্ন করলেন, অ্যাকচুয়ালি আমার মেয়েও বিয়ে থেকে পালিয়ে গেছে। সুজয় শিকদারের কথায় পাভেল চৌধুরী হাসবেন না কাঁদবেন কিছুই বুঝতে পারলেন না। তাহলে আর কি, সুজয় শিকদার চৌধুরী পরিবার সবাইকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। আর এখানে তারা আর কি করবে? ছেলে মেয়ে যদি রাজি না হয়, তাহলে তারা জোর করে কি করবে? এখানে একটা জিনিস ভালো হলো যে ছেলে মেয়ে দুজনেই পালিয়ে গিয়েছে। যদি মেয়ে পালিয়ে যেত, ছেলের বাড়ির লোকেরা অসম্মানিত হতো। আর যদি ছেলে পালিয়ে যেত, তাহলে মেয়ের বাড়ির লোকেরা অসম্মানিত হতো এবং সমাজের কাছে নানা কটু কথা শুনতে হতো। যাক, ভালোই হয়েছে ছেলে মেয়ে একসাথে পালিয়ে গিয়েছে বিয়ে থেকে। এদিকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছে সাইফানের লাল রঙের গাড়িটা। সাইফানের গাড়িতে পেট্রোল ভরা শেষ হলে গাড়ি স্টার্ট দেয়। সাইফান পেট্রোল পাম্প থেকে বের হয়ে কিছুটা এগোতেই দেখতে পায় একটি মেয়ে লাল রঙের লেহেঙ্গা পরে কাঁধে একটি কালো ব্যাগ নিয়ে বউ সেজে দৌড়ে এই দিকেই আসছে। মেয়েটার থেকে দূরে কালো পোশাক পরিধান করে 10 থেকে 15 জন লোক দৌড়ে আসছে। মেয়েটাকে দেখে যেন সাইফানের হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছে। বাম পাশের হৃদয় যন্ত্রটা টিপ টিপ করে কিসের যেন আভাস দিচ্ছে।
সাইফান মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখতে দেখতে মেয়েটা দৌড়ে এসে সাইফানের গাড়ির জানালায় নক করে। মেয়েটা নক করে বলে, এই যে ভাইয়া, গাড়ির দরজাটা একটু খুলুন, আমাকে একটু আপনার গাড়ি দিয়ে দূরে কোথাও নিয়ে যান। সাইফান এখনো মেয়েটার দিকে তাকিয়ে আছে। সাইফানের মনে হচ্ছে একটি বাচ্চা মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে তার সামনে। মেয়েটি এবার জোরে বলে উঠল, এই যে ভাইয়া। সাইফান যেন কিছু বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে। মেয়েটা আবারও বলে, ভাইয়া, আমাকে গাড়িতে উঠতে দিন প্লিজ। মেয়েটার কথায় সাইফান ড্রাইভিং সিটের পাশের সিটের দরজাটা খুলে দেয়। মেয়েটা দ্রুত গাড়িতে উঠে বসে। সাইফানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বিরক্তি নিয়ে বলে, ভাইয়া, এইবার গাড়িটা স্টার্ট দিন, না হয় ওনারা ধরতে পারলে আমাকে পিটিয়ে আলু ভর্তা বানিয়ে দিবে। মেয়েটির কথা শুনে গাড়ি স্টার্ট দেয় সাইফান। গাড়িতে উঠে দুজন দুজনকে দেখে বলে ওঠে, আপনিও বিয়ে থেকে পালিয়ে যা এসেছেন। এই কথায় দুজনেই যেন চুপ হয়ে যায়। গাড়ি চালাতে চালাতে দুপুর থেকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এতক্ষণে নীলা এবং সাইফান নিজেদের ব্যাপারটা একে অপরকে খুলে বলেছে। দুজন একে অপরের সাথে ঘটে যাওয়া কথা শুনে একসাথে বলে ওঠে, আপনার আর আমার ভাগ্যটা একদমই একই রকম। বলেই একসাথে হেসে ওঠে দুজন। সাইফান এখন নীলার দিকে তাকিয়ে বলে, আমি কি শুধু গাড়ি চালিয়েই যাব? আপনি বলেন আপনি কোথায় যাবেন, আমি আপনাকে সেখানে রেখে আসি। সাইফানের কথায় নীলার ভাবনায় ফাটল ধরে। নীলা এতক্ষণ কিছু একটা ভাবছিল। নীলা সাইফানকে উদ্দেশ্য করে বলে, আমি একটা কথা বলতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। হুম, বলেন। আমার মনে হয় আমাদের একে অপরকে বিয়ে করে নেওয়া উচিত। নীলার কথায় বিষম খেল সাইফান। হুট করেই কাশি উঠে যায় সাইফানের। কাশি দিতে দিতেই শুধালো, কেন বলুন তো? সাইফানের কথায় মৃদু হাসে নীলা। এরপর বলে, কারণ আমাদের দুজনের পরিস্থিতিই এখন একই রকম। হয়তো আমরা আজকে বিয়ের হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু আগামীকাল যদি আমাদের ফ্যামিলি আবার আমাদের বিয়ে দিতে চায়, তখন এর চেয়ে ভালো আমরা দুজন একে অপরকে বিয়ে করে ফেলি। পরে যদি আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক না হয়, তাহলে আমরা ডিভোর্স নিয়ে নিতে পারি। আর বিয়ে করার পর না হয় আমাদের মধ্যকার সম্পর্ক গোপনেই রইল। যদি আমাদের সম্পর্কে উন্নতি হয়, তখন আমরা সবাইকে জানাবো। আপনার কি মনে হয়? নীলার কথা সাইফানের যুক্তিসম্পন্ন মনে হলো। এরপরও সাইফান নীলাকে জানানোর জন্যই বলল, ভালো কথা, আপনি ভেবেচিন্তে বলছেন তো? একবার বিয়ে হয়ে গেলে আমার কাছ থেকে যেতে পারবেন না আপনি। আপনার বয়স কত? নীলা ভাব নিয়ে বলে, হুম, আমি ভেবেই বলছি। আর হ্যাঁ, গত পরশুদিন আমি 19-এ পা দিয়েছি। নীলার কথায় কাশি থামিয়ে সশব্দে হেসে ওঠে সাইফান। নীলা ভুরু কুঁচকে তাকাতেই চুপ হয়ে যায় সাইফান। পর মুহূর্তেই দেখা যায় নীলা এবং সাইফান কাজী অফিস থেকে বের হচ্ছে। কাজী অফিসে বিয়ে শেষ হওয়ার পর নীলা নিজের কাঁধে থাকা ব্যাগটা থেকে জামা কাপড় বের করে লেহেঙ্গা চেঞ্জ করে নেয়। কাজী অফিস থেকে বের হয়ে নীলা ও সাইফান একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। দুজনেই এগোচ্ছে গাড়ির দিকে। এখন সাইফান নীলাকে জিজ্ঞেস করে, এখন আপনি কোথায় যেতে চান, শ্বশুরবাড়ি নাকি বাপের বাড়ি? নীলা দাঁতে দাঁত চেপে বলে, আপাতত হোস্টেলে যেতে চাই। সাইফান মুচকি হেসে গাড়ির দরজাটা খুলে দেয়। নীলাও ভাব নিয়ে উঠে বসে গাড়িতে। সাইফান নীলাকে হোস্টেলের সামনে নামিয়ে দেয়। অবশ্য সাইফান হোস্টেলটা দেখে একটু আশ্চর্য হয়েছিল, তবে কিছুই বলেনি। নীলা হোস্টেলের ভেতরে যেতে নিয়ে পুনরায় সাইফানের কাছে এসে বলল, মনে রাখবেন, আমাদের বিয়েটা যেন প্রকাশিত না হয়। সাইফান ছোট করে জবাব দেয়, হুম। নীলার এইসব ভাবনার মাঝেই জল ঢেলে দেওয়ার মতো করে তার কাঁধে হাত রাখার স্পর্শ পায়। নীলা ঘাড় ঘুরিয়ে দেখে সিনথিয়া চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। সিনথিয়া হাঁপাতে হাঁপাতে বলে, এই, তোকে কি পাগলায় কামড় দিল নাকি? এভাবে পাগলের মতো ক্লাস থেকে ছুটে আসলি কেন? সিনথিয়ার কথায় নীলা কিছুই বলে না, চুপচাপ আকাশ পানে তাকিয়ে থাকে।
নীলাকে কিছু বলতে না দেখে সিনথিয়া বিরক্তি নিয়ে বলে, বুঝেছি, তোকে এখন হাজারটা প্রশ্ন করলেও একটা উত্তরও পাওয়া যাবে না। অনেক হয়েছে, আজকে আর ক্লাস করব না, চল হোস্টেলে ফিরে যাই। এবারও সিনথিয়ার কথার জবাব না দিয়ে হোস্টেলের দিকে হাঁটা ধরল নীলা। সিনথিয়া বেশ বুঝতে পেরেছে তার বান্ধবী কিছু দেখে অনেক অবাক হয়েছে। সে নিজেও কিছু না বলে হাঁটা ধরে। নীলা এবং সিনথিয়া হোস্টেলে নিজেদের কক্ষে যেতেই অবাক হয়ে যায়, কেননা তাদের সিটে বসে আছে কাব্য আর ইমন। তাদের সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মোনা। এদের সবাইকে হোস্টেলে নিজেদের কক্ষে দেখে অবাক হয় নীলাও। সে হয়তো জানতো তারা এখানে আসবে। নীলাকে দেখে কাব্য সরাসরি তাকায় নীলার চোখের দিকে। কাব্যের চোখে রক্ত লাল হয়ে আছে, যার অর্থ, দাঁড়া, আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। কাব্য এবার নীলার দিকে প্রশ্ন ছড়ে, কালকে এসব করার মানে কি নিশি? নীলা নির্দ্বিধায় উত্তর দেয়, সবকিছু ঠিক করার আগে তোমরা কি আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেছিলে যে আমি বিয়ে করব নাকি করব না? আমি শুধু বাবাকে বলেছিলাম আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচ্ছি। আমি তো এটা বলিনি যে আমি বিয়ে করব। নীলা নেহাতি হেয়ালিপূর্ণ কথায় কাব্য কিছুই বলতে যাবে, আর তার আগেই ইমন কাব্যকে থামিয়ে দিয়ে বলে, কাব্য, চুপ থাক, যা হওয়ার তা হয়ে গেছে। ইমন নীলার দিকে তাকিয়ে একই ভঙ্গিতে শোধায়, তোমার জন্য গুড নিউজ আছে নিশি। নীলা ইমনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই ইমন বলে, তোমার বর তো তোমার মতোই বিয়ের দিন পালিয়ে গিয়েছে। ও সরি সরি, তোমার না হওয়া বর। এতক্ষণ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মোনা উচ্চ শব্দে হেসে দেয়। কাব্য মোনার দিকে চোখ তুলে দেখে, হাসি বন্ধ হয়ে যায় মোনার। এতক্ষণ নীলার পাশে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা সিনথিয়া এইসব কিছুই বোধগম্য হচ্ছে না। সে নিজের মনে মনে ভাবছে, কালকে নিশির বিয়ে ছিল, নিশি নিজের বিয়ে থেকে পালিয়ে এসেছে, আর তার হবু বরও বিয়ে থেকে পালিয়ে গেছে। কই, নিশি তো আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। সিনথিয়ার সবচেয়ে মজার ব্যাপার লাগলো যে নিশি সাথে সাথে নিশির বড় বিয়ে থেকে পালিয়ে গেছে। এই ভেবে মুখ টেপে হাসতে শুরু করলো সিনথিয়া। সিনথিয়া নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে একটু জোরেই হেসে ফেলে। সাথে সাথেই চারটা উৎসুক দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়। তাদের সবার দিকে তাকিয়ে বলে, সরি, আবেগে আপ্লুত হয়ে কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম, তাই হাসি আটকে রাখতে পারিনি। নীলা এবার কাব্যর দিকে এগিয়ে গিয়ে কাব্যের পাশে বসে কাব্যর গলা জড়িয়ে ধরে বলতে শুরু করে, সরি ভাইয়া, আমি এমনটা করতে চাইনি। তখন আমার তোমাদের প্রতি খুব রাগ হচ্ছিল। তোমরা আমাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারলে? তাই আমি এমন কাজ করেছি। আমাকে মাফ করে দাও। বলতে বলতেই কান্না করে দেয় নীলা। কাব্য নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সত্যি বলতে আমি কিছুই জানতাম না এই ব্যাপারে। আমিও সকালেই জানতে পেরেছিলাম, তাই রাগ করে বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে। তুই একবার বাবাকে বলে দেখতি, তাহলে তো হতো। এমন একটা কাজ তোর করা লাগতো না। কাব্য কিছু একটা ভেবে বলে, আমার লোকেরা বলল তুই নাকি কোন ছেলের গাড়িতে উঠে তার সাথে পালিয়ে গিয়েছিস। নীলা তার ভাইয়ের বলা কথা শুনে কিছুটা ভয় পেল। নীলা বিচলিত কণ্ঠে শুধালো, আরে ভাইয়া, তখন তো আমি ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য ছেলেটির গাড়িতে উঠেছিলাম। ওই ছেলেটাই তো আমাকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে গিয়েছে। ও। কাব্য পুনরায় নীলাকে বুকে জড়িয়ে নেয়। দুই ভাই বোনের মধুর আলাপন দাঁড়িয়ে দেখল তিনজন দর্শক। এদের এইরকম ভাবে দেখে ইমন বলে ওঠে, এবার তোরা থাম, তোরা তো আমরা আমাদেরই কান্না উঠাই দিতেছিস মাইরি। ইমনের কথা সবে সবাই যেন একসাথে হেসে ওঠে। এরপর ইমন আর কাব্য কিছুক্ষণ থেকে চলে যায় বাসায়। মূলত নীলা, সিনথিয়া আর মোনা একসাথে হোস্টেলে একটি রুমে থাকে। নীলা, সিনথিয়া, মোনা কিছুদিন আগে অনার্স দ্বিতীয় বর্ষে উঠেছে। এখনো সবাই পুরোপুরি ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করে।
আর কিছুদিন পরেই তাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান হবে। হয়তো সবাই তখন থেকেই ভার্সিটিতে আসা শুরু করবে। আর এইসব কথা বাদ। সিনথিয়া নীলা এবং মোনাকে এক প্রকার চেপে ধরে। এই হারামির দল, মাথায় চাপ প্রয়োগ করে দ্রুত আমাকে বলে ফেল কালকে কি কি ঘটনা ঘটে গেছে। মোনাও গড়গড় করে কালকের সব ঘটনা বলে দেয় সিনথিয়াকে। এত কথার মাঝেও নীলা একটা টু শব্দও করল না। নীলাকে কিছু বলতে না দেখে মোনা বলে, কিরে নিশি, কি হয়েছে তোর? কখন থেকে দেখছি চুপচাপ হয়ে বসে আছিস? মোনা কথা শুনে নীলা বলে, না রে মন, আসলে তেমন কিছু না, এই আর কি। তখন সিনথিয়া নীলাকে টিপ্পনি কেটে বলে, আরে মন, নিশি হয়তো ভাবছে তাকে বিয়ে না করে তার হবু বর বিয়ে থেকে পালিয়ে গেল কিভাবে। বলেই হু হু করে হাসতে থাকে সিনথিয়া, সাথে তাল মিলাই মোনা। নীলা এই দুইটার ওপরে বালিশ ছুঁড়ে মারে। এভাবেই কেটে গেল প্রায় 2 দিন। এই 2 দিন ধরে নীলা এবং মোনা লক্ষ্য করছে সিনথিয়া কেমন যেন চুপচাপ হয়ে গেছে। 2 দিন আগে সিনথিয়ার বাবা সিনথিয়াকে একদিনের জন্য বাসায় নিয়ে গিয়েছিল। বাড়ি থেকে হোস্টেলে এসেই সিনথিয়া কেমন যেন মনমরা হয়ে আছে। নীলা এবং মোনা ভেবেছিল সিনথিয়ার হয়তো বাড়ির কথা মনে পড়ছে বিধায় তার মনটা খারাপ। সিনথিয়া খুবই চঞ্চল মেয়ে, এভাবে মন খারাপ করে রাখা তার কাম্য নয়। নিজের মধ্যকার কৌতূহল লুকাতে না পেরে নীলা প্রশ্ন ছুড়ে মারে সিনথিয়াকে, কিরে সিন্ধু, আমরা 2 দিন যাবৎ দেখছি খুব মন খারাপ, কি হয়েছে রে? তোর মন খারাপের কারণ কি, বল আমাদের। নীলার কথায় নিজের মনের কষ্ট চেপে রাখতে না পেরে হু হু করে কেঁদে ওঠে সিনথিয়া। সিনথিয়াকে কাঁদতে দেখে মোনা এবং নীলা এগিয়ে আসে সিনথিয়ার দিকে। দুজনের দিক থেকে সিনথিয়াকে জড়িয়ে ধরে। মোনা সান্ত্বনার স্বরে বলে, কান্না করো না জানু, কি হয়েছে বল আমাদের, দেখি আমরা কিছু করতে পারি কিনা। মোনার কথায় কান্নার স্বর কিছুটা কমে আসে সিনথিয়ার। একে একে বলতে শুরু করে সিনথিয়া, ওই দিন যখন বাবা আমাকে নিতে এসেছিল, আমি হাসি মুখে গিয়েছিলাম বাড়িতে। বাড়িতে গিয়েই শুনি আজকে নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেই জন্য বাবা আমাকে নিতে এসেছে। এ কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আমি কিছুতেই মানতে পারছিলাম না। বাবা কেন বুঝতে চাইছে না আমি এখন বিয়ে করব না? আমি কি বাবার বোঝা হয়ে গেছি? এরপর আমি দরজা আটকে রুমে বসেছিলাম। তখন বাবা আমাকে দরজার বাইরে থেকে বলে, তুমি যদি এখন বের হয়ে পাত্রপক্ষের সামনে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। বাবার কথা শুনে আটকে উঠেছিলাম আমি। বারবার মনে হচ্ছিল আমার জীবন থেকে কিছু একটা নাই হয়ে যাচ্ছে। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এই বিয়েটা এখন করব না। তবে বাবা আমার কথা শোনেনি। বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। তাই আমিও গিয়ে পাত্রপক্ষের সামনে সেজে বসেছিলাম। পাত্রের মা তো আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছে। আবার আমাকে আংটিও পরিয়ে গিয়েছে। ছেলে নাকি দেশের বাহিরে থাকে। বিয়ের পর আমাকেও নিয়ে যাবে দেশের বাহিরে। পাত্রের মা চান আমাদের বিয়েটা ঘরোয়াভাবে হবে। বেশি মেহমানও আসবে না, শুধু বলেছে পাত্রের কয়েকজন বন্ধু আসবে। সামনের শুক্রবারে আমার বিয়ে। কথাগুলো বলেই আবারও কাঁদতে শুরু করে সিনথিয়া। সিনথিয়ার কথাগুলো যেন নীলা এবং মোনাকে স্তব্ধ করে দিয়েছে। তাদের মাথার উপর দিয়ে গেল নীলার সবগুলো কথা। নীলা হতাশ কণ্ঠে শুধালো, তুই এত বড় কথা আমাদের থেকে এভাবে লুকালি সিন্ধু? আমাদের কি তোর বন্ধু মনে হয় না? আমি অনেকটা ভেঙে পড়েছিলাম রে নিশি, এই জন্য কিছু বলতে পারিনি। আমি এই বিয়ে করতে চাই না নিশি, তোরা কিছু কর। সিনথিয়ার কথা কর্ণকুহরে যেতেই নীলা কিছু একটা ভেবে বলে, তাহলে তুই একটা কাজ কর, আঙ্কেলকে বলে দে, কল দে, দিয়ে বল তুই বিয়েটা করবি, মানে তুই বিয়েতে রাজি। তুই পাগল হয়েছিস নিশি, যেখানে আমি বিয়েটা করতেই চাই না। সিনথিয়াকে থামিয়ে নীলা বিরক্তি নিয়ে বলে,
আমি যা বলছি তাই কর। আমার উপরে ভরসা আছে তো তোর? নীলার কথা শুনে সিনথিয়ার আবেগ মিশ্রিত কণ্ঠে বলে, তুই নিজেও জানিস আমি আমার থেকে বেশি তোর ওপরে ভরসা রাখি। আচ্ছা, পরে বলে দিব। আর এখন চল ক্লাসে, যেতে দেরি হয়ে যাবে। এরপরেই সবাই একসাথে বের হয়ে ক্লাস করতে যাওয়ার জন্য। আজকে তারা একটু আগেই চলে এসেছে ক্লাসে। বৃথায় তারা তিন বান্ধবী মিলে গল্প করতে লাগে। মাহির স্যার ক্লাসে এসে এদেরকে দেখে কিছুটা অবাক হন, তবে কিছুই বলেননি। স্যার ক্লাসরুমে ঢুকতেই স্যারের পিছু পিছু দুইটি মেয়ে ঢোকে। স্যার মেয়ে মেয়ে দুইজনের পরিচয় করিয়ে দেয় সবার সাথে। মেয়েদের মধ্যে একজন হলো ইশরাত জাহান জেরিন, আর অপরজন হলো পিহু আক্তার পৃথা। মাহির স্যার সবার উদ্দেশ্যে বলেন, এরা দুইজন অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে। মাহির স্যার নীলাদের পানে তাকিয়ে কাঠ কণ্ঠে বলল, তোমরা দুইজন নিশিতাদের পাশে গিয়ে বসো। তারাও তাই করলো, নীলাদের পাশে গিয়ে বসে পড়ে। একই দিনে তাদের পাঁচজনের ভালো ভাব হয়ে গেছে। পিহু আর জেরিন খুব সহজেই মিশে গেছে তাদের সাথে। আজ বুধবার, আজকে সিনথিয়ার মেহেন্দি প্রোগ্রাম। অবশ্য সিনথিয়া চায়নি এই প্রোগ্রামটি করতে, নীলা জোর করে এই প্রোগ্রামটি করাচ্ছে। এই কারণে প্রোগ্রামটি একদম ঘরোয়াভাবে হচ্ছে। এই অনুষ্ঠানে সিনথিয়ার কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়নি। এখানে শুধু সিনথিয়ার বন্ধুরা উপস্থিত। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। সিনথিয়াদের বাসায় সিনথিয়ার কক্ষে অবস্থান করছে নীলা, মোনা, পিহু আর জেরিন। মূলত তারাই একসাথে এখানে বসে বিয়ে ভাঙার পরিকল্পনা করছে। আজকে সকালেই তারা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ সিনথিয়াদের দেশের বাড়ি বরিশালে। সিনথিয়ার পরনে সবুজ আর গোল্ডেন পাড়ের গর্জিয়াস শাড়ি। নীলারও হালকা সবুজ রঙের শাড়ি পরেছে, আর তবে তা সাদামাটা। ছেলেরা যেহেতু দেশের বাহিরে থাকে, তাই ছেলের বাড়ির মানুষেরা এখানে থেকে বিয়েটা সম্পন্ন করবে। ইতিমধ্যে ছেলের পরিবারের সবাই চলে এসেছে। এখন শুধু ছেলে এবং ছেলের কয়েকজন বন্ধুর আসার পালা। কিছু সময় পর নীলারা শুনতে পেল ছেলে এবং ছেলের বন্ধুরা চলে এসেছে। সিনথিয়া পরিবারের একমাত্র মেয়ে হওয়ার কারণে তার কোনো ভাই বোন নেই, আর এই বিয়েতে মানুষজন দাওয়াত করা হয়নি। নীলারা বাইরে গিয়ে দেখে একটা ছেলে সবুজ রঙের পাঞ্জাবি পরা এবং তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আরো 4-5 জন ছেলে। নীলাদের এগিয়ে আসতে দেখে ছেলেগুলোর মধ্যে একজন ছেলে বলে ওঠে, কি খবর বিয়ান, আমাদের বরণ করে ঘরে তুলবেন না? সিয়ামের কথা শুনে মোনা দুষ্টুমির সুরে শুধালো, কি যে বলেন বিয়াই, আপনাদের বরণ না করে কি আর আমরা থাকতে পারি? মোনার পাশ থেকে জেরিন বলে, আপনাদের বরণ করব বলেই তো বসে আছি বিয়াই। অন্যজন ছেলে বলে ওঠে, বিয়াই আপনি মিথ্যা বলেন কেন? আপনি তো বসে নেই, দাঁড়িয়ে আছেন। ইকবালের পাশে দাঁড়িয়েছিল ইমদাদ। ইকবালের কথায় ইমদাদ বলে, ইকবাল তুই আমাদের বিয়ানদের কিছু বলিস না, তারা তো ছোট মানুষ, ফিডার খায়। পিহু দাঁত কিরমির করে বলে, খবরদার বিয়াই, আমাদের মোটেও অপমান করবেন না। এই তোরা বল, আমি কি বিয়ানকে অপমান করেছি? বলে মুখ টিপে হাসে ইমদাদ। এবার নীলা মুখ খোলে। অদ্ভুত এক হাসি দিয়ে নীলা বলে, আপনারা ওদের কথায় কিছু মনে করবেন না বিয়াই, আগে আপনাদের বরণ করি। বলতে বলতে বরণ ডালা থেকে কাঁটা চামচে মিষ্টি তুলে তাদের সামনে বাড়িয়ে দেয়। নীলার কথায় টিটকিরি মেরে সিয়াম বলে, সুন্দরী বেআইন বলে কথা, মিষ্টি না খেয়ে যাব কোথায়? সিয়াম মিষ্টি মুখে নিয়ে কিছুক্ষণ চুপ থাকে, এরপর সজোরে চিৎকার করে ওঠে, আউফ উফ, এত ঝাল কেন? আর মুখ পুরো জ্বলে গেল। ইতিমধ্যে জেরিন সবার হাতে একটা একটা করে শরবতে গ্লাস ধরিয়ে দিয়েছে। সিয়ামকে এরকম করতে দেখে নীলা সিয়ামের দিকে একটি শরবতের গ্লাস এগিয়ে দেয়। সিয়াম যেই না শরবতের গ্লাসে চুমুক লাগাতে যাবে, তখনই তার বাকি বন্ধুরাও চেঁচিয়ে ওঠে, ইয়া আল্লাহ, এত ঝাল কেন শরবতে? জ্বলে গেল রে, জ্বলে গেল, সব জ্বলে গেল।
এদের এরকম করতে দেখে সিয়াম ছলছল নয়নে নীলার দিকে তাকায়। নীলাদের দিকে তাকিয়ে সিয়াম ভূত দেখার মতো করে চমকে ওঠে। সিয়াম বিড়বিড় করে বলে, আইলা, এরা সব গেল কই? এরা কি আসলে মানুষ নাকি ভূত? সিয়ামকে এভাবে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে রাইহান ধমক দিয়ে শুধালো, এই সিয়ামের বাচ্চা, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের জন্য পানি নিয়ে আয়। রাইহানের ধমক খেয়ে সিয়াম চলে যায় পানি আনতে। সিনথিয়ার রুম মেহেন্দি আর সাদা মাটা ভাবে সাজিয়েছে নীলারা। পিহু খুব সুন্দর না, তবে মোটামুটি মেহেদি লাগাতে পারে। সেই মূলত মেহেদি দিয়ে দিচ্ছে সিনথিয়াকে। সিনথিয়া দাঁতে দাঁত চেপে কোনো রকমে সহ্য করে যাচ্ছে এই সব, কারণ তার সামনেই বসে আছে রাইহান, মানে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। রাইহানের সাথে বসে আছে তার বন্ধুরা। সিনথিয়া নীলার কানে কানে দাঁতে দাঁত চেপে বলে, নিশির বাচ্চা, আমি তোদের এখানে এইসব করতে এনেছি? তোদের দেখে মনে হচ্ছে তোরা আমার বিয়েতে কবজি ডুবিয়ে খেতে এসেছিস। নীলা সিনথিয়াকে সান্ত্বনার সুরে বলে, রিল্যাক্স বেবি, তুই দেখতে থাক, আব কিয়া কিয়া হোতা হে। বলেই একটা বাঁকা হাসি দেয় নীলা। নীলাদের এভাবে কানে কানে ফিসফিস করে কথা বলতে দেখে রাইহানের পাশ থেকে তুর্য বলে ওঠে, কি করছেন বিয়ান সাহেবারা? আমাদের মধ্যে কেউ পছন্দ হয়ে গেল নাকি? নীলা কিছু বলতে যাবে তার আগে মোনা বলে, আপনাদের যেই না চেহারা, আমরা আবার আপনাদের পছন্দ করতে যাব? হাই! মোনার কথায় তুর্যর মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। এভাবে ঝগড়া করতে করতে তাদের মেহেন্দি নাইট শেষ হয়। সকাল সকাল এত চিল্লাপাল্লা শুনে ঘুম ছুটে যায় নীলার। নীলা উঠে বসে, পাশে তাকিয়ে দেখে মোনা বেঘরে ঘুমাচ্ছে। নীলা মোনাকে ডাকতে শুরু করে, মোনা, এই মোনা, দ্রুত ওঠ, দেখ সিনথিয়া বিয়ে করে তার বরের হাত ধরে চলে যাচ্ছে। এ কথা শুনে মোনা ধুরমুর করে উঠে বসে বিছানায়। নীলা জানে মোনা এই কথা শুনে দ্রুত উঠে যাবে, কেননা মোনার এই বিষয়ে বেশ কৌতূহল আছে। মোনা উঠেই বলে, কই নিশি, সিনথিয়া আর তার বর কোথায়? বলতে বলতে মোনা নীলার দিকে তাকায়। তাকিয়ে দেখে নীলা মুখ টিপে হাসছে। এটা দেখে মোনা বিরক্তির স্বরে শুধালো, নিশি, তুই আবার আমায় বলদ বানালি? নীলা নিজের মুখটা বাচ্চাদের মতো করে বলে, সরি জানেমান, আমার কিউট বাচ্চা, তোকে কত ডাকলাম, তবে তুই উঠলি না, তাই এটা বলেছি। হয়েছে, এখন এমন ঢং করতে হবে না। চল গিয়ে দেখি সিনথিয়া কি করছে। মোনার কথা সাড়া দিয়ে নীলা বলে, হুম, চল। নীলা আর মোনা সিনথিয়ার কক্ষে গিয়ে দেখে সিনথিয়ার মা সিনথিয়াকে সাদা শাড়ি পরিয়ে দিচ্ছে। তারা পিহু আর জেরিনকেও দেখলো বিছানায় বসে থাকতে। সিনথিয়ার মা নীলাদের দেখে বলেন, ভালো হয়েছে তোরা উঠে গেছিস, না হয় আমি ডেকে দিতাম। যা এখন, তোরা রেডি হয়ে নে, সিদ্ধার্থকে হলুদ গোসল করতে হবে তো নাকি? মিসেস সোহানার কথা শুনে নীলা বলে, ঠিক আছে আন্টি, আপনি যান, আমরা সিনথিয়াকে বাকিটা রেডি করাচ্ছি। নীলার কথায় মৃদু হেসে চলে গেলেন মিসেস সোহানা। মিসেস সোহানা চলে যেতেই সিনথিয়া রাগান্বিত কণ্ঠে শুধালো, নিশিতা, তুই কিছু করবি নাকি আমি গলায় ফাঁস দিব, কোনটা? নীলা শান্ত হয়ে ভারী স্বরে বলে, আমি তোকে কি বলেছিলাম, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখন সবাই সিনথিয়ার কক্ষে অবস্থান করছে। তখন নীলার সিনথিয়াকে রেডি করে নিজেরাও রেডি হতে গিয়েছিল। পিহু সিনথিয়াকে কৌতুক করে বলে, হ্যাঁ রে সিন্ধু, তোর ফিলিংস এখন কেমন? কালকে তোর বিয়ে হয়ে যাচ্ছে, আর একটা বাজে কথা বলে আমি তোর মাথা ফাটিয়ে দিব বেয়াদব। সিনথিয়ার কথায় সবাই হো হো করে হাসতে থাকে। মোনা আফসোসের স্বরে বলে, আমি তো অনেক বড় টেনশনে আছি। বিয়ে হওয়ার পরে তার সাথে এক ঘরে থাকবো কিভাবে? বিয়ের পরের দিন সকালে সবার সামনে গোসল করে আসবো কি করে? বিয়ের পর বাবার সামনে দাঁড়াবো কিভাবে? বিয়ের পর বাসায় গেলে আমার তাকে নিয়ে এক ঘরে দরজা লাগাবো কি করে? বিয়ের পর সবাই আমাকে নিয়ে মজা করলে আমি কি করব? সব থেকে বড় কথা, বিয়ের পর যদি আমার পিরিয়ড হয়, তখন তাকে
কাকে বলবো প্যাড নিয়ে আসতে? আর তা ফেলবো কোথায়? এটা ভাবতে ভাবতেই শহীদ হয়ে যাওয়া এক অবিবাহিত আমি। মোনার এত বড় সড়ো কথা সামলাতে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে। মোনার কথা শুনে সবাই হাসবে না কাঁদবে বুঝতে পারছে না কেউ। সবাই তবদা খেয়েছিল কিছুক্ষণ। সবার নীরবতা ভেঙে নীলা বলে, মনু, তোর বিয়ের করার এত শখ, আমাকে বলতি, আমি চাচ্চুকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতাম। একবার এখান থেকে বাসায় যাই, এরপর আমি তোর বিয়ে দিয়ে ছাড়বো। মোনা দাঁত কেলিয়ে হেসে ভ্যাবলার মতো বলে, আরে নিশি, আমি তো মজা করছিলাম। তুই আবার কবে থেকে আমার কথাকে সিরিয়াস ভাবে নিতে শুরু করলি? আমি মোনাকে থামিয়ে নীলা পুনরায় শুধালো, তোকে তো আমি ছাড়ছি না চান্দু। তুমি আমায় ফাঁদে দিয়ে পা দিয়ে উষ্টা খেয়ে পড়ে গিয়েছো। এদের কথার মাঝে মিসেস সোহানা এসে তাগিদ দিয়ে বলেন, এখন প্রায় 12টা বাজতে চলে। তোমরা দ্রুত সিদ্ধার্থকে হলুদ গোসল করে নিয়ে আসো। ওকে তো আবার রেডি হতে হবে তো সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য। জেরিন মিসেস সোহানাকে শুধিয়ে বলে, আন্টি আপনি নিচের সবকিছু তৈরি রাখুন, আমরা একটু পর সিনথিয়াকে নিয়ে আসছি। জেরিনের কথায় মিসেস সোহানাও চলে গেলেন নিচে সবকিছু ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করতে। সিনথিয়াদের বাড়ির পেছনে সিনথিয়াকে বসানো হয়েছে। মিসেস সোহানা আপাতত বাড়ির ভেতরের দিক সামলাচ্ছেন। সিনথিয়ার সামনে কাঁচা হলুদ বাটা, কলসি ভর্তি জল, আরো অনেক কিছু হলুদ ছোঁয়ানো সামগ্রী রাখা আছে। সিনথিয়াকে তার বান্ধবীরা হলুদ গোসল দিবে। নীলা, মুন, পিহু, জেরিন এসে সিনথিয়াকে হলুদ ছোঁয়াতে লাগে। সিনথিয়াকে হলুদ ছোঁয়ানো শেষ হয়েছে। সিনথিয়ার মাথায় যেই না পানি ঢালতে যাবে, তখন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বরপক্ষের বন্ধু মহল। তুর্য বলে, আপনারা কাজটা একদমই ঠিক করলেন না বিয়ান সাহেবেরা। আপনাদের এত কিউট হ্যান্ডসাম বিয়াই থাকা সত্ত্বেও আপনারা কিনা একাই ভাবিকে হলুদ গোসল দিয়ে দিলেন। তুর্যের কথায় ইমদাদ দুষ্টুমি করে বলে, আরে তুর্য, কালকেই তো বললাম বিয়ান সাহেবেরা এখনো বাচ্চা আছে, তারা তো ফিডার খায়, বুঝিস না? ইমদাদের কথায় পিহু পূর্বের ন্যায় দাঁত কিরমির করে বলে, বিয়াই, আপনাকে কিন্তু আমি আগেই বলেছি আমাদের এসব বলে অপমান করবেন না। পিহুর কথায় ইমদাদ দাঁতের ঠোঁট কেটে বলে, বিয়াই আপনি কিন্তু আমাকে আবারও ভুল বুঝছেন। এই, আপনি চুপ করুন। এখানে কি বলতে এসেছেন তা বলে দ্রুত বিদায় হন এখান থেকে। আমাদের অনেক কাজ আছে। আপনাদের মতন আমরা এতটাও ফ্রি না। এই না হলে আমাদের বুদ্ধিমতী বিয়ান। নীলার কথার পরিপ্রেক্ষিতে ইকবালও বলে কথাটি। ইকবাল নীলার দিকে তাকিয়ে পুনরায় শুধালো, আমরা এখানে ভাবিকে হলুদ ছোঁয়াতে এসেছি। জেরিন দাঁতে দাঁত পিষে বলে, এখানে কোনো হলুদ ছোঁয়ানোর প্রোগ্রাম হচ্ছে না। হলুদ ছোঁয়ানোর প্রোগ্রাম রাতে। আপনারা বরং রাতে আসুন। এখান থেকে যান এখন। আমাদের কাজ আমাদেরকে করতে দিন। জেরিনের কথায় সিয়াম শুধালো, আপনিও আমাদের ভুল বুঝছেন? আমরা এখানে ভাবিকে হলুদ গোসল করাতে এসেছেন নাকি হলুদ ছোঁয়াতে এসেছে? মোনা নাক সিটকে বলে, সি সি, আপনাদের লজ্জা করা উচিত না? একজন মেয়েকে আপনারা গোসল করাতে এসেছেন? মোনার কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় সিয়াম। মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে সিয়াম। ইমদাদ টিটকিরির সুরে বলে, এই কারণেই আমি আপনাদেরকে বাচ্চা বলি, বুঝেছেন? আমার বন্ধু বলেছে একটা, আর আপনারা ভাবছেন আরেকটা। এদের কথা কাটাকাটির মাঝে নীলা চিৎকার করে চেঁচিয়ে বলে, এই, তোমরা সবাই চুপ করো। কখন থেকে অযথা কথা কাটাকাটি আর বকবক করেই যাচ্ছ। নীলা সিয়ামদের দিকে তাকিয়ে পুনরায় বলে, আর হ্যাঁ, আপনারা যদি সিনথিয়াকে হলুদ গোসল করাতে চান তাহলে সিনথিয়ার গালে একটু হলুদ দিয়ে দ্রুত বিদায় হন এখান থেকে। আমার আর ভালো লাগছে না এগুলো। নীলার কথায় তুর্য বলে ওঠে, আমরা তো কখন থেকে এটাই বলতে চাচ্ছি, কিন্তু আপনারাই তো ভুল বুঝতেই চাচ্ছেন না। এরপর সিয়ামরা একে একে এসে সিনথিয়ার গালে হালকা করে হলুদ ছুঁয়ে দিয়ে চলে যায় সেখান থেকে। হলুদ কালারের শাড়ি পরে হলুদ অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে বসে আছে সিনথিয়া। নীলারাও নিজেদের হলুদ শাড়িতে সাজিয়েছে। সিনথিয়ার আর সহ্য হচ্ছে না, না পেরে নীলাকে বলে, নিশিতা,
আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে। তোরা কিছু করবি? আমার মনে হচ্ছে আমার বিয়েটা করিয়েই তারপর তোরা শান্ত হবি। সিনথিয়ার কথায় নীলা একটা বাঁকা হাসি দিয়ে সিনথিয়ার পাশে গিয়ে বসে। এরপর নীলা সবাইকে বলে তার সাথে এসে গোল হয়ে বসতে। নীলা কানে কানে সবাইকে প্ল্যানটা বুঝিয়ে দেয়। সে কি করবে? সিনথিয়াদের বাড়ির এক পাশে উঠ- উঠোনে স্টেজ করা হয়েছে হলুদ সন্ধ্যার জন্য। ছোট করে ঘরোয়াভাবে স্টেজটা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল, কালারফুল কাপড়, মরিচ বাতি, বিভিন্ন ধরনের ডেকোরেশনের উপাদানে স্টেজটা সাজানো হয়েছে। সিনথিয়া এবং রাইহানকে পাশাপাশি বসানো হয়েছে। সবাই সিনথিয়া এবং রাইহানকে হলুদ ছোঁয়াচ্ছে। সবাই বলতে সিনথিয়ার বন্ধু বান্ধব এবং রাইহানের বন্ধু বান্ধব, সাথে আছে তাদের বাবা মা। খুব ভালোভাবেই তাদের হলুদ সন্ধ্যা শেষ হলো। এখন প্রায় রাত 10টা বাজে। সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। নীলা চুপি চুপি ঘর থেকে বের হলো এবং মোনাকে বলল, কোনো সমস্যা হলে জাস্ট একটা সিটি বাজিয়ে দিবি। মোনা হ্যাঁ সূচক মাথা নাড়ে। নীলা পা টিপে টিপে রাইহানের কক্ষে যায়। নীলা যখন পুনরায় পা টিপে টিপে নিজেদের কক্ষে যাচ্ছিল, তখন কারোর সাথে সজোরে ধাক্কা লাগে নীলার। নীলা মাথা উঠিয়ে যাকে দেখে, তাকে দেখে বেশ চমকে ওঠে নীলা। কলিজার পানি শুকিয়ে যাওয়ার মতন অবস্থা। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ, আপনি এখানে? নীলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে প্রশ্নটা ছুঁড়ে মারে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে ভুরু কুঁচকে তাকায় নীলার দিকে। লোকটি নিজে এবার নীলার দিকে প্রশ্ন ছড়ে, আমারও তো একই কথা, আপনি এখানে কি করছেন? নীলা তেড়ামি করেই বলে, আগে আমি প্রশ্ন করেছি, তাই আপনি আগে জবাব দিন। আমি তো এখানে আমার বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি। নীলা কিছুটা অবাক স্বরে শুধালো, রাইহান ভাইয়া আপনার বন্ধু হয়? হুম। এখন বলেন, আপনি এখানে কি করছেন? আমিও আমার বান্ধবীর বিয়ে খেতে এসেছি। হো, বলে সাইফা নীলার দিকে সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? এখানে তো ছেলে পক্ষদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। অ্যাম আই রাইট? সাইফানের কথায় থতমত খেয়ে যায় নীলা। নীলা আমতা আমতা করে বলে, এমনি রাতে ঘুম আসছিল না, তাই একটু ঘোরাঘুরি করছিলাম। রাতের 10টা বাজে, আপনি একা একা ঘোরাঘুরি করছেন? নীলা সাইফানের প্রশ্নে পুরোপুরি উপেক্ষা করে সাইফান চোখে চোখ রেখে বলে, আমার না হয় রাতে ঘুম আসছিল না, এই জন্য আমি ঘোরাঘুরি করছিলাম। তবে আপনি এত রাতে আমাদের দিক থেকে কি করছিলেন? নীলার প্রশ্নে কিছুটা বিস্মিত হয়। বিস্ময় কাটিয়ে সাইফান বলে, আমি তো সবেমাত্র ঢাকা থেকে এখানে এসেছি, তাই বুঝতে পারিনি কোথায় রাইহানদেরকে থাকতে দিয়েছে। হো, তাহলে চলেন আমি দেখিয়ে দিই আপনাদের কোথায় থাকতে দিয়েছে। নীলার কথাকে পুরোপুরি অসম্মতি জানিয়ে সাইফান পুনরায় বলে ওঠে, না না, সমস্যা নেই, আমি ইমদাদকে কল করে দিয়ে সব জেনে নিয়েছি, আপনি বরং গিয়ে ঘুমিয়ে পড়ুন। নীলা মাথা নেড়ে চলে যায় সেখান থেকে। রাত প্রায় 2টা। হইচই লেগে গিয়েছে সিনথিয়াদের বাড়িতে। কেউ বলছে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কেউ বলছে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হুলুস থুলুস অবস্থা! সবাই এদিক সেদিক খুঁজে যাচ্ছে এক নাগাড়ে বিরতিহীনভাবে। সিনথিয়াকে খুঁজতে খুঁজতে এখন সকাল 6টা বেজে গেছে। নীলা বসে বসে ভাবছে, আমি তো রাইহানকে গুম করেছি, তবে সিনথিয়াকে কে গুম করলো? অপরদিকে সাইফান ভাবছে, সিনথিয়াকে তো আমি গুম করেছি, তাহলে রাইহানকে গুম করলো কে? সিয়াম আতঙ্কিত কণ্ঠে শুধালো, আদ্রাসান, এটা কি হলো? এখন আমাদের কি হবে? রাইহানকে বিয়ে থেকে পালিয়ে যেতে সাহায্য করতে এসে আমরাই তো ফেঁসে গেলাম। তুর্য ধমক দিয়ে বলে, চুপ বেটা, আজাইরা পেঁচাল না পারলে তোর কি শান্তি লাগে না? এত কিছু না ভেবে এটা ভাব, রাইহান বেটা কই গেল? এটিকে নীলাদেরও একই অবস্থা। মোনা অধৈর্যের ন্যায় শুধালো, নিশি, এখন সিন্ধুকে কোথায় খুঁজবো আমরা? কি আশ্চর্য ঘটনা! সিনথিয়া কি আমাদের সাথে মজা করছে? রাতারাতি একটা মানুষ এভাবে কিভাবে গায়েব হতে পারে? কথাটি বলেই বিরস মুখে বসে রইল পিহু।
নীলা একবার মিসেস সোহানার দিকে তাকিয়ে পিহু এবং জেরিনকে বলে, পিহু, তুই আর জেরিন মিলে আন্টিকে ঘরে নিয়ে যা, আমার কিছু একটা মনে পড়ছে। নীলার কথা শুনে পিহু আর জেরিন মিসেস সোহানাকে নিয়ে ঘরে যায়। ওরা চলে যেতেই নীলা মোনার হাতটা ধরে টেনে নিয়ে যায়। নীলা এবং মোনা কিছুটা সামনে যেতেই মুখোমুখি হয় সাইফানদের। নীলা সাইফানকে ঝাঁজ দেখিয়ে প্রশ্ন ছড়ে, আমার বান্ধবী সিনথিয়া কই? পিহু, তুই আর জেরিন মিলে আন্টিকে নিয়ে ঘরে যা, আমার কিছু একটা মনে পড়ছে। নীলার কথা শুনে পিহু আর জেরিন মিসেস সোহানাকে নিয়ে ঘরে যায়। ওরা চলে যেতেই নীলা মোনার হাতটা ধরে টেনে নিয়ে যায়। নীলা এবং মোনা কিছুটা সামনে যেতেই মুখোমুখি হয় সাইফানদের। নীলা সাইফানকে ঝাঁজ দেখিয়ে প্রশ্ন ছড়ে, আমার বান্ধবী সিনথিয়া কই? নীলা কাকে প্রশ্ন করেছে বোধগম্য হলো না সাইফানদের। ইকবাল নীলার দিকে তাকিয়ে বলে, আপনি কাকে প্রশ্ন করছেন? ইকবালের প্রশ্নে নীলা ইমদাদের দিকে আঙ্গুল দিয়ে বলে, এই যে এনার সাথে যেই মাননীয় মহামানব গুণবান ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি তাকে প্রশ্ন করেছি। নীলার কথায় সবাই হতভম্ব হতবাক হয়ে যায়। ইমদাদ, সিয়াম, ইকবাল আর তুর্য মনে মনে ভাবছে, সাইফানকে একটা মেয়ে এভাবে ঝাঁজ দেখিয়ে কথা বলছে, আর সাইফান মেয়েটিকে কিছুই বলছে না। এটা তো একদমই অবিশ্বাস্য ব্যাপার। সাইফান কিছু না জানার ভান করে বলে, আপনার বান্ধবী কোথায় তা আমি কিভাবে জানবো? সাইফানের কথায় বেশ চটে যায় নীলা। নীলা সাইফানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কাল রাতে সিনথিয়ার রুমের এইদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলেন কেন? নীলার কথায় মোনা কিছুটা অবাক হয়, তবে ইকবালরা অবাক হয়েছে নাকি তা ঠিক বোঝা গেল না। সাইফান এবার নীলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে আপনি বলুন, কাল রাতে আপনি রাইহানের কক্ষের বাহিরে কি করছিলেন? আর আমার বন্ধু রাইহান কোথায়? নীলার কথা শুনে সবাই একটু অবাক হয়েছিল, তবে এখন সাইফানের কথাই যেন সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। সবার এমন অবাক দৃষ্টি দেখে ইতস্ত বোধ করে নীলা। নীলা ইতস্ত ভঙ্গিতে বলে, আরে, আমিও তো কালকে রাতে ঘুম আসছিল না বলে ঘোরাঘুরি করছিলাম, আপনাকে না আমি বললাম? সাইফান হিয়ালি কণ্ঠে শুধালো, তা অবশ্য ঠিক, আপনি বলেছিলেন। নীলারা এবং সাইফানরা হয়তো কিছু বুঝতে পারলো, তারা হয়তো এরকম গেম খেলেছে। তাই সাইফান ছুটে গেল রাইহানের কক্ষের পাশের স্টোর রুমে। সিনথিয়াদের বাড়িটি দুই ভাগে বিভক্ত, তাই বাড়ির দুই পাশে দুইটি স্টোর রুম বানানো হয়েছে। সাইফান যা অনুমান করেছিল ঠিক তাই, কেউ রাইহানের হাত পা মুখ বেঁধে সেখানে রেখে গেছে। সাইফান এবং তার বন্ধুরা কোনো রকম রাইহানকে উঠিয়ে টেনে টুনে নিয়ে গেল রুমে। অন্যদিকে নীলাও দৌড় দিয়েছে সিনথিয়ার রুমের পাশের স্টোর রুমে। তারাও গিয়ে দেখে সিনথিয়াকে হাত পা বেঁধে কেউ রেখে গেছে সেখানে। নীলা এবং মোনা দ্রুত গিয়ে সিনথিয়াকে ওঠালো। তারা জানতো বাড়ির সবাই এইদিকে সেদিকে খুঁজলেও স্টোর রুমে কখনো কেউ খুঁজবে না। তারা বুদ্ধি করেই এই কাজটি করেছে। রাইহানের কক্ষে অবস্থান করছে সাইফান সহ তাদের বন্ধুরা এবং রাইহানের বাবা মা। সাইফান রাইহানকে জিজ্ঞেস করলো, এই, তুই স্টোর রুমে কিভাবে গেলি? রাইহান ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর করে, কিভাবে গেলাম তা তো জানি না, তবে আমি যখন আমার পক্ষে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, তখন পেছন থেকে কেউ আমার মুখের সামনে একটি রুমাল চেপে ধরে। হয়তো রুমালে কিছু ছিল, যার কারণে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। সাইফান রাইহানের মা বাবাকে আশ্বাস দিয়ে বলে, আঙ্কেল আন্টি, আপনারা একদমই চিন্তা করবেন না, রাইহানকে পাওয়া গেছে, এটাই অনেক। আপনারা বরং কক্ষে গিয়ে বিশ্রাম করুন, আর একটু পর রাইহানের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। সাইফানের কথা শুনে রাইহানের মা বাবা চলে গেলেন যেখান থেকে বিয়ের প্রস্তুতি নিতে। আর রাইহানের মা বাবা চলে যেতেই ইমদাদ বলে, দোস্ত, আমার তো সিনথিয়াকেই গুম করেছিলাম, তুই যে গুম হয়ে যাবি তা তো আমাদের জানাই ছিল না। রাইহান রাগান্বিত হয়ে বলে, মজালস শালা। রাইহান পুনরায় সাইফানের দিকে তাকিয়ে শুধালো, বন্ধু, আমি এই বিয়েটা করতে চাইলে কিছু একটা কর। আমাদের প্ল্যান এ কাজ করেনি তো কি হবে, প্ল্যান বি ইনশাল্লাহ কাজ করবে, বলেই বাঁকা হাসে সাইফান। অন্যদিকে, সিন্ধু, তুই জ্ঞান হারালি কিভাবে?
মুনার কথা শুনে সিনথিয়া থম মেরে মুখে তাকালো তার দিকে। সিনথিয়া পূর্বের ন্যায় বলে ওঠে, আমি তো আমার বিছানায় ঘুমিয়েই ছিলাম। যখন ঘুম ভাঙলো দেখি তোরা আমার সামনে বসে আছিস। এর বাইরে আর কিছুই মনে নাই আমার। সিনথিয়ার কথায় দীর্ঘশ্বাস ফেলে নীলা। নীলা সিনথিয়াকে প্রশ্ন ছড়ে, সিনথি, তুই কি এই বিয়েটা করতে চাস? সিনথিয়া মাথা নাড়িয়ে জবাব দেয়, মোটেও না, আমি এই বিয়েটা কিছুতেই করতে চাই না। সিনথিয়ার কথায় নীলা বলে, তাহলে সময় মতো রেডি হয়ে থাকবি। নীলার কথার আগা মাথা কেউ বুঝতে পারল না। সবাই নীলার দিকে অবাক দৃষ্টিতে ছুঁড়ে মারে। সবার এহেন অবাক দৃষ্টি দেখে নীলা পুনরায় বলে, গোল হয়ে বসতে। সবাই গোল হয়ে বসতেই নীলা পূর্বের ন্যায় কানে কানে নিজের প্ল্যান বলে সবাইকে। নীলা প্ল্যান শুনে সন্তুষ্ট হয় সবাই। দুপুর 2টা বাজে। সিনথিয়াকে বিয়ের জন্য রেডি করানো হয়েছে। মিসেস সোহানা মন ভরে দেখছেন নিজের মেয়েকে নতুন বউয়ের রূপে। কিছুক্ষণ পর হয়তো আর কোনোদিনও দেখতে পারবেন না নিজের কলিজাটাকে। সিনথিয়ার সাজগোজ হলো কিছুক্ষণ হয়েছে। সিনথিয়ার রুমে বসেছিল। নীলিয়া নীলা সিনথিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। সিনথিয়া বুঝে যায় তার এখন কি করতে হবে। সিনথিয়া মিথ্যা মিথ্যা হাসি কাশি দেওয়ার নাটক করতে থাকে। তা দেখে মিসেস সোহানা কিছু বলতে যাবেন তার আগে নীলা দ্রুত সিনথিয়ার কাছে গিয়ে বসে। তার মুখে মাস্ক লাগাতে লাগাতে বলে, এই মাস্কটা পরে নে, না হয় তোর থেকে বিষাক্ত জীবাণুগুলো আমাদের কাছে চলে আসতে পারে। নীলার কাণ্ডে মিসেস সোহানা কিছুই বললেন না। সিনথিয়াও নিজের নাটক চালিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর মিসেস সোহানা চলে গেলেন সিনথিয়ার কক্ষ থেকে। নীলা কিছু একটা নেওয়ার জন্য নিচে নেমেছিল। তখন মিসেস সোহানা এবং রাইহানের মার কথোপকথন শুনতে পায়। তারা বলছেন, কি যে হলো ছেলে মেয়ে দুটোর, একসাথেই ঠান্ডা জ্বর লেগে গেল। বলেই তারা হাসতে লাগলো। নীলা মনে মনে ভাবে, স্ট্রেঞ্জ, রাইহান ভাইয়ের ঠান্ডা কাশি কিভাবে লাগতে পারে এই সময়? কিছুক্ষণ আগেও তো তিনি ভালো ছিলেন। তবে এটা নিয়ে নীলা বেশি মাথা ঘামালো না। মিসেস সোহানা কিছুক্ষণ পর পুনরায় সিনথিয়ার পক্ষে গেলেন। আর সিনথিয়া কিছু লাগবে কিনা তা জানতে কক্ষে প্রবেশ করে তিনি দেখলেন সিনথিয়া কক্ষে একা একা বসে আছে, মাথা নিচু করে, তাও মুখে মাস্ক লাগিয়ে। তিনি কপালে ভাঁজ ফেলে সিনথিয়াকে প্রশ্ন করে, সিদ্ধার্থ, তোর কি বাকি বান্ধবীরা কোথায়? মায়ের করা প্রশ্ন সিনথিয়া মাথা নিচু করেই কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, একটু আগেই নিশি ফোনে একজনকে কল করে জানায় তারা নাকি কোন আত্মীয় মারা গেছে, তাই নিশি চলে গেছে। তার সাথে আমার বাকি বান্ধবীরাও চলে গেছে। মিসেস সোহানা একটু অবাক হয়ে শুধালেন, সে কি, কাউকে কিছু না জানিয়ে চলে গেল তারা? হ্যাঁ মা, ওরা তোমাদেরকে চিন্তিত করতে চায়নি, তাই চলে গেছে। এবার সিনথিয়ার কণ্ঠটা কিছুটা অন্যরকম লাগলো মিসেস সোহানার কাছে। তিনি সিনথিয়াকে প্রশ্ন করেন, সিদ্ধার্থ, তোর কণ্ঠটা অন্যরকম লাগছে কেন? কই মা, আমার কণ্ঠটা তো ঠিকই আছে, একটু বেশি কাশি দিয়ে ফেলেছিলাম তো, তাই কণ্ঠটা বসে গিয়েছে। তিনি আর প্রশ্ন করলেন না। তিনি চলে গেলেন সিনথিয়ার রুমের ভিতরে। যেতে যেতে সিনথিয়াকে বললেন, তুই একদমই চিন্তা করবি না, আমি একটু পর আসবো তোকে নিয়ে যেতে। বলেই হনহন করে বেরিয়ে গেলেন কক্ষ থেকে মিসেস সোহানা। বাড়ির পেছনের দিক থেকে দৌড়ে পালাচ্ছে বউ বেশে একজন সুন্দরী রমণী। আগে পিছে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে তার কোনো ধ্যান নেই। সে দৌড়ে পালাচ্ছে নিজের মতো। পালাতে পালাতে হঠাৎই একটি বলিষ্ঠ পিঠের সাথে ধাক্কা খেলো সেই রমণী। রমণী ঘাড় কাত করে পিছিয়ে তাকাতেই দেখে একজন বলিষ্ঠবান যুবক দাঁড়িয়ে আছে তার সামনে, তাও আবার বর বেশে। রমণীটি অবাক সুরে শুধালো, একি, আপনি কোথায় যাচ্ছেন? সাইফান বিরক্তি নিয়ে শুধালো, যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি, আপনি কোথায় যাচ্ছেন এটা বলেন। বলেই পূর্ণ দৃষ্টিতে নীলার দিকে তাকালো সাইফান। নীলার দিকে তাকিয়েই তার হৃদস্পন্দন পূর্বের ন্যায় থমকে গেল। বুকের ভেতর অজানা কারণে তোলপাড় হতে লাগলো। নীলার দিকে তাকিয়ে সাইফান বলে ওঠে, আপনি বউ সেজে কোথায় যাচ্ছেন?
সাইফানের প্রশ্নকে উপেক্ষা করে নীলা বলে, আগে বলুন, আপনি বর সেজে কোথায় যাচ্ছেন? আপনি কি আমার মতো পালিয়ে? আর কিছু বলতে পারল না নীলা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। পেছন থেকে শোরগোল পড়ে গেছে। বর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মানে এখানে কি আমাদের বিয়ে হচ্ছে যে আমরা বিয়ে থেকে পালিয়ে যাব? তাহলে আপনি এভাবে বর সেজে দাঁড়িয়ে আছেন কেন? কি করতে? আমি তো আমার বন্ধু রাইহানকে পালাতে সাহায্য করতে বর সেজে দাঁড়িয়েছি। আর আপনি? আমিও তো আমার বান্ধবী সিনথিয়াকে বিয়ে থেকে পালাতে সাহায্য করার জন্যই তো বউ সেজে দৌড়ে পালাচ্ছি। নীলার কথা শুনে সাইফান বাঁকা হাসে। সাইফান নীলার কানের কাছে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, আমি কখনো ভাবতেও পারিনি আপনাকে আবারও বউ রূপে দেখতে পাবো। আপনাকে দেখে আমার আমাদের দেখা হওয়ার কথা, মানে প্রথম দিনের কথা মনে পড়ে গেল, যেদিন আপনি ঠিক এভাবেই বউ সেজে দৌড়ে পালাচ্ছিলেন বিয়ে থেকে। তাহলে চলুন আরো একবার বিয়ে থেকে পালানো যাক। সাইফানের কথায় কি ছিল জানা নেই নীলার। সাইফানের এত কাছে আসায় বরফের মতো জমে গেছে নীলা। সাইফানের গরম নিঃশ্বাস পড়ছে তার কাঁধে। নীলার পুরো শরীর অজানা শিহরণ বয়ে গেল। সাইফানের কথা শুনে নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমিও কখনো ভাবতে পারিনি আপনাকে আবার বর রূপে দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে, আপনার বন্ধুরা কোথায়? আমার বান্ধবীরা তো বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছে। আমার বন্ধুরাও চলে গেছে বাস স্ট্যান্ড। এখন শুধু আমার অপেক্ষা করছে তারা। সাইফানের কথা শুনে নীলা বলে, তাহলে চলুন আবার পালাই বিয়ে থেকে। সাইফান নীলার হাতটা ধরে ছুটে পালাচ্ছে বিয়ে বাড়ি থেকে বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড এখান থেকে আরো 10 মিনিটের পথ। নীলা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে। এক পর্যায়ে নীলা হাঁপাতে হাঁপাতে বলে, আমি আর দৌড়াতে পারছি না, আপনি একটু থামুন। বলতে বলতেই সাইফানের হাত থেকে ছাড়িয়ে নেয় নিজের হাত। নীলা ধপাস করে বসে পড়ে মাটিতে। নীলাকে বসতে দেখে সাইফান কোমরে 2 হাত গুজে দাঁড়ায়। সাইফান নীলাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি এখন বাড়িতে যেতে চান? আমাদের পেছনে কিন্তু আপনার বান্ধবীর বাবা আর তার দলবল নিয়ে আসছে। যদি একবার ধরা পড়ি তাহলে আপনি খতম, সাথে আমিও। এখন যদি আমরা এখানে বেশি সময় ব্যয় করি তাহলে ঢাকা যাওয়ার শেষ বাসটাও আমাদেরকে রেখে চলে যাবে। তখন আমরা আজকে আর ঢাকায় যেতে পারবো না। এখন দ্রুত চলেন। সাইফানের কথা শুনে নীলা উঠে দাঁড়ায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে নীলা শুধালো, আপনি ঠিক কথাই বলেছেন, চলুন যাওয়া যাক। বলেই একে অপরের হাত ধরে দৌড়াতে লাগে তারা দুজন। তারা বাস স্ট্যান্ডে আসতেই দেখতে পায় মোনা, সিনথিয়া, পিহু আর জেরিন এক পাশে দাঁড়িয়ে আছে। অপর পাশে তাকাতেই দেখতে পায় মোনাদের সম্মুখে ইকবাল, রাইহান, ইমদাদ, সিয়াম আর তুর্য দাঁড়িয়ে আছে। জেরিন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের যদি বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে আমাদের বলতেন। জেরিনের কথায় ইকবাল শুধালো, আমরা কি জানতাম যে আপনারাও বিয়েতে ইচ্ছুক না? ইকবালের কথা শুনে সিনথিয়া জেরিনের সুর ধরে বলে, আগে যদি জানতাম আপনারা বিয়ে থেকে পালাবেন তাহলে আমি এত কষ্ট করে বিয়ে থেকে পালাতাম না। জানেন বিয়ে থেকে পালাতে আমাদের কি কি করতে হয়েছে? আপনাদের গুম করা, মিথ্যা মিথ্যা অসুস্থ হওয়ার নাটক করা, এরপর নীলাকে নিজের জায়গায় বউ সাজিয়ে বসানো, আরো কত শত মিথ্যা বলা। সিনথিয়া নিজের বাকি কথা শেষ করতে পারল না। তার আগে তাকে থামিয়ে রাইহান বলে, আমারও যদি জানতাম আপনারা বিয়ে থেকে পালাবেন তাহলে আমরা কখনোই বিয়ে থেকে পালিয়ে আসতাম না। আর হ্যাঁ, আপনারা কি সব কিছু একা একাই করেছেন? আমরাও অনেক কিছু করেছি। আপনাকে গায়েব করা, অসুস্থ হওয়া, সাইফানকে নিজের জায়গায় বসিয়ে বর বানিয়ে পালিয়ে আসা, আরও কত শত মিথ্যা। কি আপনারা সিনথিয়াকে গুম করেছিলেন? রাইহানও নিজের কথা শেষ করতে পারল না। তার আগে পিহু বলে ডেকে ওঠে। পিহুর কথা টিটকিরি মেরে সিয়াম বলে, আহ, আপনারা যেন দুধে ধোয়া তুলসী পাতা। আপনারাও তো আমার বন্ধু রাইহানকে গায়েব করেছিলেন। আমরা কিছু কি বলেছি আপনাদের? আপনাদের এই প্ল্যানের মাস্টার মাইন্ড কে? নিশিতা। আর আপনাদের
সিয়ামে পরেই কথাটি বলেই উঠল তুর্য। মোনার কথা শুনে তুর্য আবারও মুখ গোমড়া করে ফেলে। আদ্রাসান, তারপরেও আপনারা কাজটা ঠিক করেননি। পিহুর কথায় ইমদাদ বলে, তাহলে আপনারা ঠিক করেছেন? এরকম আরো নানান রকম আজগুবি কথা বলে তর্ক করে, আর তারা কথা কাটাকাটি করছে। তাদের দুই পক্ষের ভাব এমন যেন তারা একে অপরকে চিবিয়ে খাবে। নীলা এবং সাইফানকে প্রথমে মোনা দেখে। মোনাকে চেঁচিয়ে বলে, ওই তো নিশিতা চলে এসেছে। একে একে সবাই ঘাড় ঘুরিয়ে তাকায় সেই দিকে। তাদের দেখে যেন প্রাণ ফিরে পায় সবাই। মোনা ছুটে এসে জড়িয়ে ধরে নীলাকে। সাইফান যখন তাদের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়, তখন দুজনকে দেখে খুব অবাক হয়ে যায় সাইফান। সাইফান সিনথিয়ার কাছে এসে বলে, এই তোরা দুটোই কেন, কি করছিস? নীলা আর রাইহানরা বুঝতে পারল না সাইফান কাকে প্রশ্ন করছে। তবে সিনথিয়াদের মাঝে থাকা পিহু এবং জেরিন কেঁপে ওঠে সাইফানের কথা শুনে। সাইফান পুনরায় ধমক দিয়ে বলে, কি হলো, কথা কানে যাচ্ছে না? তোরা এখানে কি করছিস বল? সাইফানের ধমক খেয়ে পিহু কান্না মিশ্রিত স্বরে বলে, আসলে ভাইয়া, আমি আমার বান্ধবী সিনথিয়ার বিয়ে খেতে এসেছিলাম। পিহুর কথা শুনে জেরিন বাদে চমকে ওঠে সবাই। পিহু সাইফানের বোন? নীলা ভীষণ অবাক হয়। শেষে কিনা তার এই দুই বান্ধবীর সম্পর্কে তার ননদ হয়। সাইফান পূর্বের ন্যায় ধমক দিয়ে শুধালো, বান্ধবীর বিয়ে খেতে এসেছিস নাকি বিয়ে ভাঙতে এসেছিস, কোনটা? পিহু কোনো উত্তর করল না। পিহুকে উত্তর করতে না দেখে সাইফান যেই না ধমক দিতে যাবে, তখনই জেরিন বলে ওঠে, ভাইয়া, এখানে পিহুর কোনো দোষ নেই। ও আসতে চাইছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। এইবার সাইফান তাচ্ছিল্য করে হেসে আবারও বলে, বেশ তো, এর জন্যই তো তোর আমার থেকে পারমিশন চাইছিলি বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য। আমি যদি জানতাম তোরা বরিশালে চলে আসবি ঢাকা থেকে, তাহলে আমি কখনোই পারমিশন দিতাম না তোদের। সাইফানকে এভাবে বকতে দেখে নীলা সামনে এগিয়ে আসে। নীলা সাইফানের মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে বলে, আপনি সবটা না জেনে ওদেরকে ওভাবে বলছেন কেন? সাইফান রাগে ফুঁসে ওঠে, বলে, বকবো না তো কি করব? ওদের কত বড় সাহস, ওরা ঢাকা থেকে বরিশাল এত দূরে চলে এসেছে। নীলা এবার কণ্ঠের স্বর নরম করলো, যতই হোক ভাই তো, বোনেদের প্রতি ভাইদের চিন্তা করাটাই স্বাভাবিক। নীলা নরম কণ্ঠে বলে, আপনি এদের আর কিছু বলবেন না প্লিজ। ওদেরকে আমি জোর করে নিয়ে এসেছি এখানে, ওদের কোনো দোষ নেই, আমি নিয়ে এসেছি ওদের। সাইফানের রাগটা যেন একটু কমলো। সাইফান নমনীয় কণ্ঠে শুধালো, ঠিক আছে, এরপর থেকে যেন আর কোনো রকম কিছু না হয়, ঠিক আছে, আর হবে না। নীলার কথা বলা শেষ হতেই ইমদাদ বলে উঠল, সরি দোস্ত, আমি জানতাম না যে এই দুইটা তোর বোন। আমরা তাদের সাথে অনেক মজা করেছি। ইমদাদ পিহু আর জেরিনের দিকে তাকিয়ে বলে, সরি সিস্টার। ইমদাদের কথায় সবাই হু হু করে হেসে ওঠে। সাইফান সবাইকে তাড়া দিয়ে বলে, এই, তোমরা সবাই প্রয়োজনীয় সবকিছু এনেছো? সবাই একসাথে বলে ওঠে, হ্যাঁ। তাহলে দ্রুত সবাই বাসে উঠে পড়ো, একটু পর বাস ছেড়ে যাবে। সাইফানের কথাগুলো শুনেই সবাই বাসে উঠে বসে পড়ে নিজেদের সিটে। প্রথম সিটে তুর্য এবং সিয়াম বসেছে। তাদের সিটে ইকবাল ও ইমদাদ। তুর্যদের পেছনের সিটে বসেছে পিহু এবং জেরিন। জেরিনের পাশের সিটে বসেছে সিনথিয়া ও মোনা। মোনার পেছনের সিটে বসে সাইফান ও রাইহান। নীলা একা গিয়ে রাইহানদের পাশাপাশি একটা চেয়ারে বসলো। নীলাকে একা বসতে দেখে সাইফান রাইহানের কাছ থেকে উঠে গিয়ে নিজে নিজের পাশে ধপাস করে বসে পড়ে। সাইফানকে নিজের কাছ থেকে উঠে যেতে দেখে রাইহান টিপ্পুনি কেটে চেঁচিয়ে বলে, বন্ধু কই যাও? সাইফান রাইহানকে ধমক দিয়ে বলে, যেখানে বসে আছিস সেখানে চুপটি করে বসে থাক শালা। নীলা
বাসে ওঠে সবেমাত্র জানালার কাছে মাথা এলিয়ে দুই চোখের পাতা এক করেছিল রাইহান এবং সাইফানের কথা শুনে। নীলা শুধু ঘাড় ঘুরিয়ে দেখে, তবে মুখ খুলে কিছুই বলে না। সাইফানকে নীলার পাশে বসতে দেখে বাকিরাও কিছু বলেনি। এখন তারা বেশ ক্লান্ত। ক্লান্ত হবেই বা না কেন? কাজ কি কম ঝড় দিয়েছে জানি তাদের ওপরে। সাইফান নীলাকে নিজের দিকে তাকাতেই বেশ শুধালো, আমি এখানে বসে আপনার কোনো সমস্যা হয়েছে কি? নীলা কোনো প্রতিউত্তর করলো না। সে পুনরায় জানালায় মাথা এলিয়ে দিল। নীলাকে কিছু বলতে না দেখে সাইফান বেশি কথা বাড়ালো না। সে বসে রইল নীলার পাশের সিটে। রাত এখন প্রায় 12:15। বাসের সকল প্যাসেঞ্জার যার যার মতন করে ঘুমিয়ে আছে। একটু পর বাসে বলা হলো, আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকায় পৌঁছাতে যাচ্ছি। কান খাড়া করে কথাটি শুনল সাইফান। কিছুক্ষণ হয়েছে তার ঘুম ছুটে গিয়েছে। অবশ্য তার ঘুম ছোটার মূল কারণ হচ্ছে নীলা। কেননা নীলা পুরোটা রাস্তায় সাইফানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। এতে করে সাইফানের কোনো বিরক্তি বোধ হয়নি। 10টা না 5টা না, সাইফানের একমাত্র বউ বলে কথা। একটু তো সহ্য করতেই হবে। তারা 4টার দিকে বাসে উঠেছিল। বাসে ওঠার কয়েক মিনিট পর সকলেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে ক্লান্ত থাকার কারণে। সাইফান নীলার পাশে বসে বসে ফোন দেখছিল। তখন সাইফানের মনে হলো তার কাঁধের ওপরে কেউ মাথা রেখেছে। সাইফানের মাথাটা ঝুঁকিয়ে দেখে নীলা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। আহ, কি একটা মিষ্টি দেখতে লাগছে তাকে, যেন কোনো ছোট্ট বাচ্চা তার বিছানায় আরাম করে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সাইফান অবিরাম তাকিয়ে থাকে তার ছোট্ট বাচ্চাটার দিকে, থুকু ছোট্ট বাচ্চা বউটার দিকে। কেউ বল কেউ বলবে এই মেয়ে জেগে থাকলে মানুষের জীবন তেজপাতা বানিয়ে দেয়। সাইফান নিজের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারল না। তারা দুজনেই বুঝতে পারছে না তাদের মাঝে সুপ্ত ভালোবাসার জন্ম নিচ্ছে। যতই হোক, তারা এখন বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ। তারা এখন স্বামী স্ত্রী। বিয়ের বন্ধন সবচেয়ে পবিত্র বন্ধন। এখানে দুটি হৃদয় সম্পূর্ণ হালালভাবে বাঁধা থাকে এবং ভালোবাসে। এইসব ভাবনার মাঝেই নীলার কপালে আলতো করে ছোট ঠোঁট ছোঁয়ায় সাইফান। নীলার ঘুমের ঘরেই হালকা কেঁপে ওঠে। তা দেখে দ্রুত সরে যায় সাইফান। বড্ড ঘুম কাতুরে মেয়ে নীলা। ঘুমে মাঝে মাঝে ঘূর্ণিঝড় ভূমিকম্প এসে গেলেও তার ঘুম যতক্ষণ সম্পূর্ণ শেষ না হয় হাজার চেষ্টা করেও ওঠানো যাবে না। যখন তাদের বাস থেকে নামার সময় হলো, তখন সাইফান একে একে সবাইকে ডাকতে লাগলো। সাইফানের ডাকে সবাই উঠে গেলেও একজন নিজের মতোই ঘুমিয়ে যাচ্ছে। এদিকে সবাই নিজেদের ব্যাগ চেক করছে সব ঠিক আছে কিনা। সাইফান নীলার পাশে বসে ডাকতে লাগে, এই যে শুনছেন, ওঠেন, আপনাদের নামার সময় হয়ে গেছে। উহ, মন, আমি আরেকটু ঘুমাবো। বলতে বলতে আবারও ঘুমে পড়ে নীলা। নীলার এহেন বাচ্চামি দেখে ঠোঁট টিপে হেসে দেয় সাইফান। সে কি কখনো ভেবেছিল এই বাচ্চা মেয়েটা এভাবে তার জীবনের সাথে জড়িয়ে যাবে? বিয়েটা যেমনই হোক না কেন, হয়েছে তো। এখন এই বাচ্চা মেয়েটাই তার বউ। হাসি থামিয়ে সাইফান আবারও ডাক শুরু করে, এই যে মিস নিশির রাত, তাড়াতাড়ি উঠে পড়েন, না হয় আপনাকে ভূত উঠিয়ে নিয়ে যাবে। সাইফানের কথা শুনে কর্ণকুহরে যেতেই ধড়পড়িয়ে উঠে বসে নীলা। দুনিয়ার সব থেকে বেশি ভূতকে ভয় পায় কিনা, ভূতের নাম শুনলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। নীলা যতই সাহসী হোক না কেন, ভূতের নাম শুনলেই তার হাওয়া টাইট হয়ে যায়। দুনিয়ার সব কিছু একদিকে আর ভূত অন্যদিকে। ছোট কালে কাব্য একবার নীলাকে একটি রুমে লক করে ভূতের ভয় দেখিয়েছিল। সেই থেকে নীলা ভূতকে অনেক বেশি ভয় পায়। যদিও কাব্য তা খেলা ভেবে ভয় দেখিয়েছিল, তবে নীলার এখনো ভূতের নাম শুনলে বা বন্ধ ঘরে থাকলে তার ভয় লাগে আর প্যানিক অ্যাটাক হয়। নীলা উঠে
বাসের সিটে হেলান দিয়ে বসেছে। সাইফানের বাম হাত আঁকড়ে ধরে। সাইফানের বাম কাঁধের পিঠে মুখ লুকিয়ে নাক ঘষতে ঘষতে শুধালো, আমাকে ভূতের কাছে ছেড়ে দিবেন না প্লিজ। ভূত কোথায়? কোথায় ভূত? ভূত আমাকে উঠিয়ে নিয়ে যাবে। ভয়ের কারণে নীলা কি করছে সে নিজেও জানে না। অপরদিকে নীলার এভাবে কাছে আসায় সাইফান হতভম্ব হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে গেছে। সাইফান কখনো অন্য কোনো নারীর সান্নিধ্যে যায়নি। এই যে মিস নিশিরা, তাড়াতাড়ি উঠতে পারেন, না হয় আপনাকে ভূতে উঠিয়ে নিয়ে যাবে। সাইফানের কথা কর্ণকুহরে যেতেই ধড়পড়িয়ে উঠে বসে নীলা। দুনিয়ার সব থেকে বেশি ভূতকে ভয় পায় কিনা? ভূতের নাম শুনলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। নীলা যতই সাহসী হোক না কেন, ভূতের নাম শুনলেই তার হাওয়া টাইট হয়ে যায়। দুনিয়ার সব কিছু একদিকে আর ভূত অন্যদিকে। ছোটকালে কাব্য একবার নীলাকে একটি রুমে লক করে ভূতের ভয় দেখিয়েছিল। সেই থেকে নীলা ভূতকে অনেক বেশি ভয় পায়। যদিও কাব্য তা খেলা ভেবে ভয় দেখিয়েছিল, তবে নীলার এখনো ভূতের নাম শুনলে বা বদ্ধ ঘরে থাকলে তার ভয় লাগে আর প্যানিক অ্যাটাক হয়। নীলা উঠে বাসের সিটে হেলান দিয়ে বসে। সাইফানের বাম হাতটা আঁকড়ে ধরে। সাইফানের বাম কাঁধের পেছনে মুখ লুকিয়ে নাক ঘষতে ঘষতে শুধালো, আমাকে ভূতের হাতে তুলে দিবেন না। ভূত আমার উঠিয়ে নিয়ে যাবে তো। ভয়ের কারণে নীলা কি করছে সে নিজেও জানে না। অপরদিকে নীলার এইভাবে কাছে আসায় সাইফান হতভম্ব বা ক্রুদ্ধ হয়ে গেছে। সাইফান কখনো অন্য কোনো নারীর সান্নিধ্যে যায়নি, না কোনো নারীর এতটা কাছাকাছি এসেছে। তার ইচ্ছে করছে নীলাকে আরো শক্ত করে নিজের বক্ষে লুকিয়ে রাখতে। নীলা তার অজান্তেই একজনের মনে তলপাড় তুলে চালাচ্ছে, যে তার এহেন স্পর্শে বেকুল হয়ে পড়েছে। সাইফান নিজেরকে কোনো প্রকার সামলে বলে, ঠিক আছে, আপনাকে কোনো ভূত নিয়ে যাবে না। সাইফানের কথায় নীলা শান্ত হয় কিছুটা। সে সরে আসে সাইফানের থেকে। নীলা সাইফানের দিকে রাগী লুক নিয়ে বলে, তাহলে আপনি আমাকে মিথ্যা বললেন কোন দুঃখে? দুঃখে কিনা জানি না, তবে আপনি ঘুম থেকে ওঠানোর জন্য ওটা জরুরি, তাই বলেছি। তাই বলে এইভাবে? নীলার কথায় সাইফান মৃদু হেসে বলে, আমি কি জানতাম আপনি ভূতকে ভয় পান? রাগে কিরমির করতে করতে নীলা বলে, দেখুন, এটা নিয়ে মোটেও মজা করবেন না। নীলার কথা শুনে মুখ টিপে হাসে সাইফান। সে জানে নীলার মেজাজ এখন খুব গরম। এখন যদি উল্টাপাল্টা কিছু বলে তাহলে নীলা তার মাথা ফাটিয়ে দিতেও দ্বিতীয়বার ভাববে না। কিছু সময়ের মধ্যেই তারা সবাই নেমে পড়ে বাস থেকে। সাইফান নীলাদের উদ্দেশ্যে বলে, আপনারা এখন কোথায় যাবেন? হোস্টেলে। সাইফানের কথায় ছোট করে জবাব দেয় নীলা। সাইফান একটা সিএনজি ডেকে ইমদাদ আর সিয়ামকে শুধালো, ইমদাদ, তুই আর সিয়াম মিলে ওদেরকে হোস্টেলে রেখে নিজেদের বাসায় চলে যাবি। ঠিক আছে। সাইফানের কথা শুনে উক্ত কথাটি বলে ইমদাদ। সাইফান নীলার দিকে তাকিয়ে নমনীয় কণ্ঠে শুধালো, আপনারা ওদের সাথে চলে যান। সাইফানের কথা শেষ না হতেই নীলা, সিনথিয়া আর মোনা উঠে বসে সিএনজিতে। তাদের দেখা দেখি ইমদাদ আর সিয়ামও উঠে বসে। সাইফান গিয়ে ভাড়া পরিশোধ করে দেয়। সিএনজি ছুটে চলে নিজ গন্তব্যে। তুর্য, রাইহান আর ইকবাল চলে যায় নিজের মতো, আর সাইফান, জেরিন ও পিহুকে নিয়ে যায় তাদের সাথে। সকাল 8:40 বাজে। ক্লাস শুরু হতে আরো 20 মিনিট বাকি। ক্লাসরুমে বসে আছে 5 বান্ধবী। গল্প, হাসি তামাশা করে যাচ্ছে। গল্প করার এক পর্যায়ে নীলা পিহুকে জিজ্ঞেস করে, পিহু, সাইফান ভাইয়া তোদের কেমন ভাই হয়? নীলার প্রশ্নের জবাবে পিহু বলে, সাইফান ভাই আমার আপন ভাই এবং জেরিনের চাচতো ভাই। নীলা পিহুর কথাই বোঝার মতন করে বলে, ও, তার মানে তুই আর জেরিন চাচতো বোন? হুম। পিহুর দিকে তাকিয়ে নীলা পূর্বের ন্যায় প্রশ্ন করে, আচ্ছা,
সাইফান ভাইয়া কি এই ভার্সিটিতে পড়ে? আর কবে থেকে পড়ে? নীলার এমন বোকা বোকা কথা শুনে পিহু হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারল না। জেরিন মিটমিট করে হেসে উত্তর দেয়, আরে বলদ, সাইফান ভাইয়া তো এই ভার্সিটিতেই যেই ফার্স্ট ইয়ার থেকেই পড়ছে। আর তুই এমন ভাব করছিস তুই সাইফান ভাইয়াকে নতুন দেখছিস। আসলে হয়েছে কি, ব্যাস। এর আগে নীলা আর কিছুই বলতে পারেনি, তাকে পুরো দমে থামিয়ে দিল মোনা। এই বলে দেখবে কি করে, এই বলদে দেখবে কি করে, এত ছেলেদের দেখলেই তো 10 হাত দূরেই থাকে আর মাথা নিচু করে হাঁটে। মুনার কথা শুনে দম ফাটা হাসিতে মেতে ওঠে সবাই। নীলা দাঁত কিরমির করে বলে, এই বেয়াদব মেয়ে, চুপ। আমি মোটেও ছেলেদের থেকে 10 হাত দূরে থাকি না। আমার ছেলে মানুষ পছন্দ না, তাই আমি তাদেরকে এড়িয়ে যাই বলেই মুখ বাঁকায় নীলা। এভাবেই তাদের কথোপকথনের মধ্যে ক্লাসরুমে ঢোকে মাহির স্যার। মাহির স্যারকে দেখে চুপ হয়ে যায় ক্লাসের সব স্টুডেন্ট। মাহির স্যার ক্লাসে ঢুকে সকলের উদ্দেশ্যে বলেন, আর 2 দিন পর তোমাদের ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। যেই সেই কাজে যেই কাজে ভালো, যেমন গান গাওয়া, নৃত্য, নাচ করা, আবৃত্তি, নাটক, ভাষণ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তোমাদের মধ্যে যারা যারা এইসব বিষয়ে আগ্রহী তারা সাংস্কৃতিক ক্লাবে গিয়ে যোগাযোগ করবে। সেখানে ভার্সিটির সিনিয়ররা তোমাদের নামের তালিকা তৈরি করবে। যে যেই বিষয়ে পারফরমেন্স করতে চাও। মাহির স্যারের কথা শেষ হতে না হতেই ক্লাসরুমে গুঞ্জন পড়ে গেল। সবাই একে অপরের সাথে, বন্ধু বান্ধবের সাথে এই নিয়ে আলোচনা শুরু করলো। মাহির স্যার পূর্বের ন্যায় একই স্বরে শুধালো, আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা যারা নাচ, গান, নাটক এগুলোতে অংশগ্রহণ করতে চাও তারা এই ক্লাস শেষ হওয়ার পরেই সাংস্কৃতিক ক্লাবে গিয়ে নিজেদের নাম লেখাবে। বলতে গেলে যারা এই বিষয়ে অংশগ্রহণ করবে তাদের জন্য আজকে থেকে ঠিক 2 দিন পর্যন্ত ভার্সিটির ক্লাস বন্ধ থাকবে। এখানে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন ক্লাস থাকবে থাকবে না, বন্ধ থাকবে। তার উত্তর হলো, এই সময়টা তোমরা নাচ, গান এবং নাটকের রিহার্সাল করবে, যাতে করে তোমরা এই ভার্সিটির থেকে আমন্ত্রিত করা গেস্টদেরকে সম্মানিত করতে পারো। ক্লাসরুমে বসে থাকা একটি ছেলে খুব মনোযোগ দিয়ে মাহির স্যারের কথাগুলো শুনছিল। স্যারের কথা বলা শেষ হতেই ছেলেটি স্যারকে প্রশ্ন করে, স্যার, আমরা কি এই সব কিছুর জন্য সাংস্কৃতিক ক্লাবে গিয়ে নাম লিখতে পারবো? অবশ্যই। এখন এসব পরে হবে, আগে ক্লাসটা শেষ করো। ক্লাস শেষ হওয়ার পর তোমরা গিয়ে নাম লিখে আসবে। এখন ক্লাসে মনোযোগী হও এবং আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। সবাই বই খোলে। শেষের কথাটা একটু রাগী আর ভাব নিয়ে বললেন মাহির স্যার। স্যারের কথা শুনে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। তাদের জানা আছে মাহির স্যার কতটা রাগী ও বদমেজাজি লোক। ক্লাস শেষ হওয়ারই কেবল বেল বাজতে না বাজতে মাহির স্যারকে ক্লাসে রেখে সব স্টুডেন্ট বেরিয়ে যায় একে একে। তাদের দেখে মুচকি হাসে মাহির স্যার, মনে মনে বলে, এরা কখনো ভালো হবে না। ক্লাস শেষ হতে না হতেই নীলাকে টেনে নিয়ে যায় তার 4 বান্ধবী। নীলা বলেছে যে সে যাবে না। তারা তো নাছোড়বান্দা, তারা নীলাকে নিয়েই ছাড়বে। তারা মূলত যাচ্ছে সাংস্কৃতিক ক্লাবে নাচ, গান আর নাটকের নাম লেখাতে। পিহু আর সিনথিয়া ইচ্ছে করে নিচে নিচে নাচে নাম লেখাবে। অপরদিকে জেরিন আর মোনার ইচ্ছে তারা নাটকে নাম লেখাবে। এই জন্য তারা নীলাকে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্লাবে। সাংস্কৃতিক ক্লাবের সামনে দাঁড়াতেই তারা দেখতে পায় ভার্সিটির প্রায় সব ছাত্রছাত্রীরা এখানে ভিড় জমিয়েছে নাম লেখানোর জন্য। তা দেখে বিরক্তিতে মুখে চ শব্দ বেরিয়ে আসে নীলার। নীলা খুব বিরক্ত বোধ হচ্ছে। এদের কথা শুনে কেন যে সে এখানে আসতে গেল তা বোধগম্য হলো না। নীলা বিরক্ত ভরা কণ্ঠে শুধালো, এই তোরা দেখছিস এখানে কত ভিড়, তোরা বরং নাম লেখা,
আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কথাটা বলেই পেছন দিকে পা বাড়ায় নীলা। অমনি চার বান্ধবী চেপে ধরে নীলাকে। মোনা বাচ্চামি গলায় বলে, প্লিজ জানু, তুই যাস না, আমাদের সাথে থাক। হ্যাঁ নিশি, তোকে আমাদের সঙ্গে যেতে হবে। আর একটা কথা শুনতে চাই না আমরা। পিহুর কথায় নীলা কিছু বলতে যাবে তার আগেই নিজের হাতে টান অনুভব করে। নীলার সামনে তাকিয়ে দেখে তার চার বান্ধবী তাকে পূর্বের ন্যায় টেনে নিয়ে যাচ্ছে। আর কি করার আছে, নীলা বাধ্য হয়েই তাদের সঙ্গে পা বাড়ালো সামনের দিকে। 10 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর তারা পাঁচ বান্ধবী ঢুকে পড়লো সাংস্কৃতিক ক্লাবে। ঢুকেই দেখা মিলল সাংস্কৃতিক ক্লাবের রুমগুলোর ওপর লেখা হয়েছে বিভিন্ন বিভাগের নাম। মানে যেই রুম যেই সব শেখানো হবে সেই রুমের সেই সবের জন্য নাম লেখা হয়েছে। যেমন একটি রুমের ওপরে লেখা হয়েছে নাচ বিভাগ, মানে যেখানে যারা নাচে অংশগ্রহণ করবে তাদের নাম লেখা হবে। এভাবেই সেখানে আরো অনেক রুমের ওপর বিভাগের নাম লেখা। জেরিন এবং মোনা চলে গেল নাটক বিভাগের রিহার্সাল সিরিয়ালে দাঁড়াতে। পিহু এবং সিনথিয়া নীলাকে নিজের সঙ্গে দাঁড় করিয়ে রেখেছে সিরিয়ালে। নীলার মন চাচ্ছে এখানে সবকিছু ভেঙে ছুঁড়ে ফেলে এখান থেকে বেরিয়ে যেতে। পিহু আর জেরিন ছোট থেকেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে, তবে মোনা, সিনথিয়া ও নীলার জন্য কথাটা ব্যতিক্রম। তারা কখনো এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি।